শুরু করেন ভাই, আমরা লাইভে আছি। সুপ্রিয় চিকিৎসক মণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের সায়েন্টিফিক সেশনে স্বাগতম। এই সেশনটি আয়োজনে আছি আমরা বিডি ফিজিশিয়ানস ফেসবুক গ্রুপ। আজকের টপিক আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, যাকে আমরা বলতে পারি ল্যাব টু বেডসাইড। আজকে এই সিরিজের প্রথম সেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের সেশনে স্পিকার হিসাবে আমাদের মাঝে আছেন প্রফেসর এম এ জলিল চৌধুরী। প্রফেসর এম এ জলিল চৌধুরী স্যার বাংলাদেশ মেডিসিন জগতে একজন অত্যন্ত সুপরিচিত মুখ এবং একজন কিংবদন্তি তুল্য চিকিৎসক। প্রফেসর এম এ জলিল চৌধুরী স্যার এক্স ডিপার্টমেন্টাল চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অফ মেডিসিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। স্যার এক্স প্রেসিডেন্ট বাংলাদেশ রিউমেটোলজি সোসাইটি, এবং স্যার এক্স অনারারি সচিব বিসিপিএস হিসেবেও কর্মরত ছিলেন। আজকে চেয়ারপারসন হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রফেসর ইসমাইল পাটোয়ারি। প্রফেসর ইসমাইল পাটোয়ারি স্যার এক্স ডিপার্টমেন্টাল হেড অফ মেডিসিন, সিলেট এম এ জি ওসমান মেডিকেল কলেজ, এবং বর্তমানে স্যার সিলেট ওমেন্স মেডিকেল কলেজে প্রিন্সিপাল হিসেবে কর্মরত রয়েছেন। আমাদের দুইজনেই বাংলাদেশের মেডিসিন জগতের অত্যন্ত সুপরিচিত মুখ। আমি আজকের সেশনটি শুরু করার জন্য আমাদের আজকের অনুষ্ঠানের চেয়ারপারসন প্রফেসর ইসমাইল পাটোয়ারি স্যারকে আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, আমরা অনুষ্ঠানটি এখনই শুরু করে দেওয়ার জন্য সঞ্চালককে অনুরোধ করছি। জলিল স্যার প্লিজ। এই কথা স্পষ্ট হচ্ছে না কেন বলতো? শোনা যাচ্ছে তো? ওই কার কথা, কে বলতেছে কথা শুনে? আমি শুনতেছি না কেন? আপনার কথা আমরা শুনতেছি। তাইলে হবে, এখন কথা বলতেছে কে? স্যার আপনি কথা বলতেছেন স্যার। তাই নাকি? হ্যাঁ, পাটোয়ারি স্যার বলতেন স্যার মাঝখান দিয়ে। আপনার কথা শুনতেছি স্যার, ক্লিয়ার। তাহলে এখন কথা বলা শুরু করবো আমি? জি স্যার। জি। আচ্ছা, ধন্যবাদ বিডি ফিজিশিয়ান আমাকে ইন্ট্রোডিউস করার জন্য, এবং প্রফেসর ইসমাইল পাটোয়ারি আজকে আমাদের এই অনুষ্ঠানের চেয়ারপারসন হচ্ছেন। আমি সরাসরি অনুষ্ঠানে চলে যাচ্ছি। আজকে আমাদের যে প্রতিবাদ্য বিষয় সেটা হলো অ্যাসিড বেস গ্যাস অ্যানালাইসিস, যেটা ল্যাব টু ব্যাটসের কথার অর্থ হলো আমরা প্রথমে ল্যাবে ঢুকবো, দেখি ল্যাবে কি হয়, এবং ল্যাব থেকে আমরা আলটিমেটলি আমাদের যে চিকিৎসক হিসেবে যে করণীয় ব্যাট সাইডে কি হবে সেটা পরের দিকে আলোচনা হবে। তো এবিজি এটা একটা আসলে কঠিন সাবজেক্ট, আমি কিছুই বুঝতাম না, এবং পরে যখন শিক্ষকতা করার প্রয়োজনে এটা নিয়ে পড়াশোনা করতে হয়েছে, এবং বাংলাদেশে মোটামুটি এবিজি যারা পড়ায় তাদের অনেক লেকচারে আমি শুনতে হয়েছে, আমার প্রয়োজনে শুনতে হয়েছে আমাকে। এরপরে আমি কিছু কিছু পড়ানো শুরু করলাম, এবং সবাই লেকচার মোটামুটি আমার কাছে আছে, এবং আমি যেটা পড়ে আমার মতো করে যেটা পড়াচ্ছি, আমি গত কয়েক বছর যাবত এবিজি ক্লাস নিচ্ছি, পড়াচ্ছি, সেটা আমার মতো করে। আমি একজন ক্লিনিশিয়ান, আমি একজন মেডিসিনের লোক, সুতরাং আমি মেডিসিনের লোক একজন ক্লিনিশিয়ান হিসেবে রোগীর প্রয়োজনে কিভাবে এবিজিকে আমি ইউজ করব সেটাই আমি এখানে আজকে মূল প্রতিবেদ্য বিষয় হবে। সেখানে হয়তো অনেক হাই লেভেল কিছু না থাকতে পারে, কিন্তু আমি যতটুকু বুঝি, আমার যতটুকু প্রয়োজন রোগীর স্বার্থে, সেটাই আমি আজকে আলোচনা করব। তো আমি সবার সহযোগিতা কামনা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে যেটা শুধু শুনে যাবা, এরপরে যদি সময় সুযোগ হয় পরে আমরা যে যাব, তখন আমরা ওয়ার্কআপে যাব, বেডসাইডে এবিজি অ্যানালাইসিস নিয়ে কথা বলবো, তখন তোমাদের একটিভ পার্টিসিপেশন লাগবে। আজকে হয়তো প্রশ্নোত্তর থাকতে পারে কিছু, তবে আমি খুব সিম্পল হইতে বলবো। আমি দেখেছি এবিজি নিয়ে অনেকেই ভালো জানে, আমাদের ছাত্ররা ইদানিং বেশ ভালো পড়াশোনা করে, আমাদের হচ্ছে এখন স্টুডেন্টরা অনেক বেশি অ্যাডভান্স পড়াশোনা করে, এবং তারা অনেকেই ভালো জানে। কিন্তু আমি খুব সিম্পল ভাবেই পড়ানোর চেষ্টা করব। হয়তো অনেকের মনে হবে খুব সাধারণ, অনেকে হয়তো দেখবে যে এটা খুব তাদের জানা, কিন্তু এটা যেহেতু সবার জন্যই, সেই জন্যই যারা বেশি জানে তারা একটু পরে আমাদের সাথে সহযোগিতা করবে।
যেহেতু আমি বললাম যে এটা রাগাচ্ছে না কেন? আচ্ছা, তাইলে এই যে আমি যে বললাম ল্যাব, আমরা এখন ল্যাবে আছি, আমরা এখন ল্যাবে আছি, মেশিনে আছি, দেখি আমরা মেশিনে কি কাজ করে। মেশিনে যে কাজটা করে এই ধরনের রিপোর্ট আমরা পাই, পিএইচ পাই, PO2 পাই, PCO2 পাই, বাইকোমেন্ট পাই, বেজ এক্সেসিভ ডেফিসিট পাই, অক্সিজেন স্যাচুরেশনটা পাই অনেক সময়। এবং এটা মোটামুটি দেখি। আর বাকি যেগুলো থাকে স্ট্রিপে, থাকে, এই একটা স্ট্রিপ এই মেশিন থেকে বেরিয়ে আসে, এই অনেক কিছু আছে এখানে, সব কিছু আমরা দেখি না বা দেখার প্রয়োজন লাগে না। কিন্তু আমি যে জিনিসগুলো বললাম, পিএইচ, PCO2, PO2, স্যাচুরেশন, এগুলোই মোটামুটি দেখি। আর এর সাথে ইলেকট্রোলাইট দেখি আমরা, এটার সাথে যদি থাকে আর কি। তারপরে আমরা মেইনলি আমরা দেখি পিএইচ, বাইকোমেন্ট এবং অক্সিজেন স্যাচুরেশন, এটি আসলে মেইন কাজে লাগে। এবং সাথে বাইকোমেন্টের সাথে অনেক সময় টোটাল কার্বন ডাইঅক্সাইডও দেয় অনেক সময়। তবে টোটাল কার্বন ডাইঅক্সাইড এবং বাইকোমেন্ট মোটামুটি রিপোর্টটা কাছাকাছি থাকে, 1-2 পার্থক্য থাকে, একটা থাকলে অনেক সময় হয়। আমরা নর্মাল রেঞ্জটা আমাদের মুখস্থ রাখতে হবে। আমি বলবো, আমি যখন পরে যে ক্লাস যদি নেই আমরা, আজকে যে আলাপ করবো এই প্রতিটা জিনিস পরে কিন্তু কাজে লাগবে। কারণ আমি আমার মতো পড়াই, আমার মতো নর্মাল রেঞ্জ আমি আমার মতো অ্যানালাইজ করব। সুতরাং যখন ডিসকাস করবো আমরা, তখন যদি এটা আমারটা হুবহু মনে না থাকে, তাহলে কিন্তু পরে প্রবলেম হবে। কারণ এবিজি নিয়ে কিন্তু অনেক ধরনের প্রেজেন্টেশন আছে, আমি দেখেছি, আমি নিজেও অনেক ক্লাস করেছি, অনেক ধরনের, অনেকে অনেকভাবে প্রেজেন্টেশন দেয়, এবং বই পুস্তক কিন্তু অনেকভাবেই প্রেজেন্ট করা হয়, করেছে এবিজিকে। সেটা আমারটা কিন্তু আমার স্টাইলে। সুতরাং এটা হয় নোট করবা তোমরা কিছু কিছু জিনিস, আর যদি পরে কোনো সুযোগ থাকে প্রেজেন্টেশন নেওয়ার, আমার মনে ডিভিশন দিতে পারলে সেটা নিয়ে নেবে। আমি আমার কপিরাইটে কোনো ইয়ে করবো না, তোমরা যদি নিয়ে কোনো উপকার হয়, প্রেজেন্টেশন পাও, এটা নিয়ে নিতে পারো, আমার কোনো আপত্তি থাকবে না। পিএইচ দেখো, পিএইচটা 7.4 হলো নর্মাল রেঞ্জ। এখানে দেখো দুইটা রেঞ্জ লিখছি আমি, একটা হলো একটা হলো যেটা আমরা যেটাকে রেঞ্জ বলি, এটা আসলে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা আসলে স্ট্যান্ডার্ড রেঞ্জ। পিএইচ যদি 7.40 মিন হয়, তার রেঞ্জ হবে 7.35 থেকে 7.45। আর 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা আছে, এটা আমি ঝাপসা লিখছি এই জন্য, যেটা আমরা ইউজ করি না, কিন্তু কোনো কোনো জায়গায় কিন্তু এই রেঞ্জটা দেওয়া হয়। তো বুঝতে হবে সেটা 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কিন্তু ফর ক্লিনিক্যাল পারপাস আমরা 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রেঞ্জটা সেটা আমরা ইউজ করি। PCO2 মানে আর্টেরিয়াল কার্বন টেনশন, মিন হলো 40, রেঞ্জ হলো 35 থেকে 45। এই মুখস্থ করা জিনিস এগুলো, কিন্তু পরে কাজে লাগবে এবং পরীক্ষার সময় কাজে লাগবে এগুলো। PO2 মোটামুটি 100 মিন, এবং রেঞ্জটাও এরা একটা এরকমই দিছে, 80 থেকে 100 এরকমই। বাইকোমেট মোস্ট ইম্পর্টেন্ট, একদম মুখস্থ রাখতে হবে। মিন হলো 24, রেঞ্জ হলো 22 থেকে 26। বেজ এক্সেস সাধারণত -2 থেকে +2। আর অক্সিজেন স্যাচুরেশন দেখো, এখন হট টক করোনা রোগী হইলেই ঘন্টায় ঘন্টায় ডেইলি কত অক্সিজেন এখন আমি বলবো যে এটা আমরা অনেক সময় পরিচ্ছন্ন আমাদের জলিল ভাই বোধহয় হ্যাং হয়ে গেছে। আসছেন স্যার আবার। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। স্ক্রিনশটটা হয় না স্যার, আবার করতে হবে আগে। আর আমার কথা কি শোনা যাচ্ছে? জি কথা স্যার, শোনা জি, যাচ্ছে। আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে যাচ্ছে। স্যার। হ্যাঁ, তো এটা আমার সময় পরীক্ষা আমরা প্রশ্ন করতাম, দেখো এই বিজিতে স্যার স্ক্রিনশটটা হয় নাই স্যার, স্ক্রিনশটটা করতে হবে স্যার, আবার চলে গেছিল আগে, নেটওয়ার্ক সমস্যা করছিল সম্ভবত। স্ক্রিন শেয়ার হয় নাই, জি না স্যার। এটা আবার কেমনে করবো এখন?
শুধু স্ক্রিন দেখাচ্ছে, আর তো কিছু দেখা যাচ্ছে না নিচে। এটাকে মিনিমাইজ করবো কেমন এখন? স্যার স্যার এই যে জুমে ঢুকছেন তো স্যার, জুমে ঢুকে যে নিচের দিকে কি দেখা যাচ্ছে না স্ক্রিন কিছু শেয়ার দেখা অপশনটা? যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না, সব পুরো স্ক্রিন আমার, পুরো স্ক্রিন দেখা যাচ্ছে। তাহলে এটাকে দাঁড়াও, তাহলে বুঝছি, আমি এন্ড শো করে নিই, হ্যাঁ, এন্ড দিয়ে আবার নতুন করে শুরু এন্ড করুন। শো করে নেই। এখন স্ক্রিন শেয়ার করি, আমি কি জমি আছি এখন? হ্যাঁ, জি স্যার, আপনাকে দেখছি আমরা জুমে কিন্তু জুমে গিয়ে ছবি দেখা যাচ্ছে না কেন? নিচে চলে যান, নিচে গিয়ে শেয়ার স্ক্রিনে আবার দেখেন। না, তা বুঝলাম, নিচে তো শেয়ার স্ক্রিন দিলাম, শেয়ার দিলাম। এখন আসতেছে স্যার, এখন পাওয়ার পয়েন্ট ওপেন করলে চলে আসবে। হ্যাঁ, আসছে আসছে আচ্ছা, এখন আসছে? এখন আসছে স্যার। জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার, ওকে আচ্ছা, এখন আসছে আসলে জি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। আবার কি হয় সর্বনাশ। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। তো আমরা অনেক সময় পরীক্ষায় প্রশ্ন করতাম, দেখো আর্টের ব্লাড ড্র কেন কঠিন, কিন্তু সহজ না, কিন্তু অনেকে পারে না। ইদানিং অনেক ছাত্ররা এটা শিখতেছে বা শিখছে, এবং ক্রিটিক্যাল মেডিসিনেরও ছাত্র বাড়ছে এই জন্য, কিন্তু সাধারণত মেডিসিন লোকের আগে পারতো না। তাহলে কি করবো এই সময়? তাহলে কি রোগীর চিকিৎসা হবে না? হবে। উত্তরটা হবে স্যার, ভেনাস ব্লাড দিয়েও কাজ চলবে। Venous blood gases can be interchangeably be used instead of ABG, arterial blood, in most of the situation, except during cardiac respiratory arrest. দেখো ভেনাস ব্লাডে পিএইচ যদি 7.35 থেকে 7.4 হয়, আর্টেরিয়াল ব্লাডে, ভেনাস ব্লাডে কিন্তু সামান্য পিএইচ একটু কমবে, খুব বেশি চেঞ্জ হয় না। কিন্তু পিসিইউটি ধরো আর্টেরিয়াল 35 থেকে 45 থাকে, ভেনাস ব্লাডে একটু কামড়াতে বেশি হবে, 7 থেকে 8 এরকম বেশি হয়। এটা জানা থাকলে কিন্তু ভেনাস ব্লাড ইউজ করলে কোনো সমস্যা নেই। পিইউ2 ভেনাস ব্লাডে একটু কম থাকবে। এবং হাউ টু ডিফারেন্স বিটুইন আর্টেরিয়াল ব্লাড ভেনাস ব্লাড, এটাও একটা পরীক্ষা প্রশ্ন, যে একটা রিপোর্ট আসলো, তোমার সন্দেহ হচ্ছে এটা আর্টেরিয়াল ব্লাড না ভেনাস ব্লাড, এটা রিপোর্টটা বোঝা যাচ্ছে না, তুমি কেমনি বুঝবা? কারণ ভেনাস ব্লাডে পিইউ2 অনেক কম থাকবে, এবং আর্টেরিয়াল ব্লাডে পিইউ2 অনেক সময় বেশি থাকে, এই জন্য যেহেতু তারা অনেক সময় রোগীরা অক্সিজেন পায়, সেজন্য পিইউ2 বেশি থাকে। এটা একটা পরীক্ষা প্রশ্ন। কিন্তু বাইকার্বনেট মোটামুটি কাছাকাছি থাকে। আর্টেরিয়াল ব্লাডে যদি 22 থেকে 26 থাকে, ভেনাস ব্লাডে একটু সামান্য বাইকার্বনেট বেশি থাকে, যেহেতু আপনার বেশি থাকে, একটু বেশি থাকে, কিন্তু খুব কাছাকাছি, কোনো কোনো বইতে লাগছে কাছাকাছি। আর অক্সিজেনেশনটা এখানে নাই, অক্সিজেনটা কিন্তু আমরা পাইতে পারি, 5 অক্সিমিটারে কিন্তু আমরা অক্সিজেনটা পাইতে পারি, সুতরাং এটা নিয়ে কোনো সমস্যা নেই। সুতরাং আমরা কিন্তু কিনা বলে ভেনাস ব্লাডটা ইউজ করতে পারি। হ্যাঁ, নর্মাল বেসলাইন ভ্যালুজ আর অলমোস্ট সেম এজ এবিজি, যেটা বললাম আমি। ভেনাস ব্লাড মে অফেন একুরেটলি সাবস্টিটিউট ফর এবিজি, এটা বুঝতে হবে আমাদের যারা ক্লিনিশিয়ান। Mixed venous blood is best. Peripheral venous blood may be acceptable if good perfusion of the region is there. এটা সুবিধা থেকে less costly, less painful, less risky. Venous blood draw করে তুমি রিপোর্টটা নিয়ে আসতে পারছো। Venous blood may also be even more indicative of the true cardiac cellular environment during cardiac arrest than ABGs. কার্ডিয়াক অ্যারেস্টের সময় কিন্তু অনেক সময় ভেনাস ব্লাড ও কিন্তু, কারণ কার্ডিয়াক অ্যারেস্টের সময় তো আর্টেরিয়াল ব্লাডের পারফিউশন কম থাকে, ওই সময় ইভেন পেরিফেরাল ভেনাস ব্লাডে কিন্তু পারফিউশন মোটামুটি ভালো থাকে। সুতরাং ওই পেরিফেরাল ব্লাডে কিন্তু ভেনাস ব্লাডে কিন্তু রিপোর্টটা ভালো আসে দেন আর্টেরিয়াল ব্লাড অনেক সময় কার্ডিয়াক অ্যারেস্টের সময়। আর পালস অক্সিমিটার দিয়ে যে আমরা অক্সিজেনটা নিয়ে নিই, পিইউ2টা নিয়ে নিই, তাইলে কিন্তু আমার পুরো রিপোর্ট আপনার হয়ে যাচ্ছে। এটা একটা পরীক্ষার প্রশ্ন, সুতরাং এর জন্য তৈরি থাকবে সবাই, বাকিটা বই পড়ে নিবা। আমরা এখন চলে যাব, আমি আমার মতো করব, আমি যেভাবে পড়াই আর কি, এবিজি ইন্টারপ্রিটেশন চলে যাব। আমরা কি করব, আমরা এটাকে 3 ভাগে ভাগ করবো। আমরা ক্লাসিফিকেশন, কনফার্মেশন এবং ক্যালকুলেশন, এই 3টা হেডিং এ আমরা কিন্তু সামনের দিকে আগাচ্ছি। আমরা ক্লাসিফিকেশন মানে আমরা যাবো, যেটা ক্লাসিফিকেশনটা করবো আমরা, সেটা হলো এটা 6 ক্লাসিফিকেশন পরে আসতেছি আমি। রেসপিরেটরি 2টা, সরি রেসপিরেটরি 2টা, রেসপিরেটরি, রেসপিরেটরি অ্যালকালোসিস, সেখানে আবার একুট ক্রনিক আছে, আর মেটাবলিক অ্যাসোরিসিস, মেটাবলিক অ্যালকালোসিস 2টা, 4 2 6টা ক্লাসিফিকেশন এখানে। মেটাবলিক কি একুট ক্রনিক নাই, আমি এটা পরে বলবো। তারপর আমরা যাবো ক্যালকুলেশন, ক্যালকুলেশন মানে কতটুকু কম্প্রেশন হলো কি হলো না, এটা একটা ক্যালকুলেশন আছে। সরি, ক্যালকুলেশনটা আগে যাবে, ইয়াটা পরে যাবে।
ক্যালকুলেশনটা উপরে উঠবে, আগে ক্যালকুলেশন হবে। এখানে ক্যালকুলেশন যাবে, এটা কম্বাসন কেমন হলো না হলো, এক্সপেক্টেড কার্বন ডাইঅক্সাইড হলো কিনা, এগুলো কিছু ক্যালকুলেশন আছে। আবার অ্যানোয়াইন গ্যাপ, তারপর বাইকার্বন গ্যাপ, এগুলো আছে, ক্যালকুলেশন করব। তারপর আমরা যাব কনফার্মেশনে, অর্থাৎ রিপোর্টটা ঠিক কি ঠিক না, এই আমরা কনফার্মেশন যাব। এই স্টেপে আমরা আলটিমেটলি আমি এই আজকের আলোচনা করব। ইনডেফিনিশনে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আমাদের সবাই জানা উচিত, বিং এ ক্লিনিশিয়ান, নট ফর পরীক্ষা পারপাস। ইনিশিয়াল টেকনিক্যাল ক্লাসিফিকেশন ডাজ নট অলওয়েজ ইকুয়াল ডেফিনেটিভ এবিজি ইন্টারপ্রিটেশন। আমরা ক্লাসিফিকেশন দুই রকম করব, একটা টেকনিক্যাল ক্লাসিফিকেশন, একটা ফাংশনাল ক্লাসিফিকেশন। টেকনিক্যাল ক্লাসিফিকেশন মেইনলি যারা নাকি টেকনিক্যাল নার্সিং বা টেকনিশিয়ান তারা ইউজ করে, আর ফাংশনাল ক্লাসিফিকেশন ক্লিনিশিয়ান ইউজ করে। সুতরাং আমাদের কিন্তু দুইটাই লাগবে, দুইটা না মিলালে আলটিমেটলি এবিজি ইন্টারপ্রিটেশন হবে না। আর ক্যালকুলেশন ইজ অলওয়েজ এসেনশিয়াল, যেটা আমরা একটু পরে বলতেছি। প্যাশন অ্যাসেসমেন্ট ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমার প্যাশন কেমন আছে সেটা না দেখিয়া শুধু এবিজি রিপোর্টে চিকিৎসা দিলে চিকিৎসা হবে না। প্যাশন বেসলাইন ভ্যালুজ আর অফেন ইনভ্যালুয়েবল। এটা বলার অর্থ তো পরে আবার বলবো আমি। আমরা যদি সম্ভব হয় প্যাশনের বেসলাইন ভ্যালু আগে জানা তাহলে ভালো। যেমন সিবিডিতে একটা তার বেসলাইন ভ্যালু সবসময় তার কিন্তু পিএইচ একটু বেশি দিকে থাকবে, ওনার কার্বন ডাইঅক্সাইড একটু বেশি দিকে থাকবে, এটা কিন্তু সেটাই ওনার বেসলাইন। সুতরাং এটা যদি আমি না জানি তাইলে কিন্তু হঠাৎ রিপোর্ট পাইলে মনে হবে যে আরে রোগী তো খারাপ হয়ে গেছে, তাও হবে না। কিন্তু অলওয়েজ চেক ফর পসিবল ইনএকুরেসিস ইন দ্য গ্যাস রেজাল্ট পাইয়ে ফট করে চিকিৎসা করা যাবে না, রেজাল্টটা ঠিক আছে কিনা এটা দেখতে হবে। আমরা এটা পরে আবার আলাপ করব। এবং সিরিয়াল এবিজি আর অফেন মোর ইম্পর্টেন্ট দেন এ সিঙ্গেল এবিজি। একটা এবিজি রিপোর্ট দিয়ে ট্রিটমেন্ট হবে না, এটা সিরিয়াল এবিজি করলেই আমরা রোগী ফলো করতে সুবিধা হবে। এবিজি ইন্টারপ্রিটেশন অফেন লিডস টু লাইফ এন্ড ডেথ ডিসিশন, সেই জন্য ইন্টারপ্রিটেশন খুব ভালোভাবে করা লাগবে, এবং সেই জন্য আজকে আমাদের এই আজকের প্রতিবেদ্য বিষয় হবে। আমি যে ব্যবহার করি সেটা হলো আমরা 11 স্টেপ অ্যাপ্রোচ টু সলভ অ্যাসিড বেস ডিসঅর্ডারস। আমি 11 স্টেজ অ্যাপ্রোচে আমি এটা সবসময় পরে আসতেছি। 11 স্টেপ আমরা আস্তে আস্তে পরে স্টেপে চলে যাব। এখানে সামারি করে বলতেছি। একটা হলো ক্লাসিফিকেশন, যেটা আমি প্রথমে বলছিলাম যে আমরা প্রথমে ক্লাসিফিকেশন যাব। সেটা হলো স্টেপ 1, 2, 3, এইটা হলো ক্লাসিফিকেশন। অর্থাৎ প্রাইমারি প্রবলেমটা কি, প্রাইমারি কি অ্যাসিডোসিস না অ্যালকোলিসিস, এটা কি রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকোলিসিস, কোনটা প্রাইমারি? এই যে ক্লাসিফিকেশনটা সেটা হলো প্রাইমারি। তাইলে আমি যে স্টেপ 1 আমরা কি করব, আমরা দেখব চেক পিএইচ, আমরা দেখব এটা কি অ্যাসিডিক না অ্যালকালিক। তারপর স্টেপ 2 কি করব, আমরা প্রাইমারি কজ দেখার জন্য চেক কার্বন ডাইঅক্সাইড, ইজ দ্য প্রাইমারি রেসপিরেটরি ইজ দ্য প্রাইমারি কজ। তারপর দেবো কি চেক বাইকার্বনেট, এবং ইজ দ্য মেটাবলিক দ্য প্রাইমারি কজ। আমি পরে এগুলো আবারও আসবো। মানে রেসপিরেটরি কজ দেখার জন্য আমি দেখবো PCO2, আর মেটাবলিক কজ দেখার জন্য আমি দেখবো যে বাইকার্বনেট গুরুত্ব দেবো। তারপর হলো আমি যাব ক্যালকুলেশনে, দেখবো তার মানে ক্যালকুলেশন মানে আমি দেখবো যে এটা কম্পেনসেশন হয়েছে কিনা, ইজ দ্য বডি কম্পেনসেটিং। তারপর আমি ক্লাসিফিকেশন যাব, এটা কি কম্পেনসেশনটা কেমন, এটা কি ফুলি কম্পেনসেটেড, পার্শিয়ালি কম্পেনসেটেড নাকি ম্যাক্সিমাম কম্পেনসেটেড, এগুলো আমরা পরে আবার আসতেছি। স্টেপ 6 হলো তোমার কনফার্মেশন, এই কি বলে ক্যালকুলেশনের একটা অংশ। সেখানে আমরা দেখবো স্টেপ 6 ডিটারমিন ইফ কম্পেনসেশন ইজ অ্যাপ্রোপ্রিয়েট, মানে এক্সপেক্টেড কম্পেনসেশন হয়েছে কিনা নাকি মিক্সড ডিসঅর্ডার। তারপর দেখবো যদি মেটাবলিক হয় আমি দেখবো তার অ্যানায়ন গ্যাপ দেখবো এবং বাইকার্বনেট গ্যাপ দেখবো। তারপর স্টেপ 3 তে আমি তার অক্সিজেনেশন দেখবো, আইদার পালস অক্সিমিটার দিয়া অথবা রিপোর্টও থাকতে পারে। তারপর পেশেন্ট অ্যাসেসমেন্ট, যেটা আমি বললাম কনফার্মেশন, আমি আমার রিপোর্টকে কনফার্ম করবো। আগে পেশেন্টকে অ্যাসেস করতে হবে, পেশেন্ট লাইটে আমি রিপোর্টকে অ্যানালাইজ করতে হবে, এবং রিপোর্ট ঠিক আছে কিনা চেক ফর একিউরেসি। এটা সব রিপোর্টের জন্য প্রযোজ্য। আমরা যারা ক্লিনিশিয়ান, এখানে যারা ছাত্র আছে তারা অনেকে রোগী দেখে ডাক্তারি করে বা রিপোর্টে ট্রেনিং করতেছ, কোন রিপোর্টে একিউরেসি না দেখা আমরা গ্রহণ করি না। তারপর আমরা ফাইনাল ইন্টারপ্রিটেশন করব, টেকনিক্যাল ক্লাসিফিকেশন এবং ফাংশন ক্লাসিফিকেশন মিললে আমরা ফাইনাল ডিসিশন নেব যে ইয়াস এই ঘটনা কি করছে, তার অ্যাকচুয়ালি এবিজি অ্যানালিসিস কি। যেটা আমরা বলছিলাম খুব সিম্পল জিনিস, অ্যাসিডেমিয়া কাকে বলে, যদি পিএইচ যদি লেস দেন 7.35 হয়, আর অ্যালকালেমিয়া বলে পিএইচ যদি মোর দেন 7.45 হয়, সবাই জানে। অ্যাসিডোসিস মানে ইনক্রিজ ইন অ্যাসিড or decrease in the alkali in the body, এটা হলো অ্যাসিডোসিস। আর উল্টা হলো অ্যালকালোসিস, ফল ইন অ্যাসিড or increase in alkali in the body, এটা হলো অ্যালকালোসিস।
compensatory acidosis. When acidosis induces compensatory changes in the body so that pH remains in the normal range, is termed compensatory acidosis. When acidosis produces a fall in the pH below 7.35, it is termed as uncompensated acidosis. আমরা পরে আসতেছি। এবং সিমিলারলি অ্যালকোহলিসিস ক্যান বি কম্পেনসেটেড আনকম্পেনসেটেড, এটা আমরা আরো বলবো, এই জন্য আমি এটা খুব র্যাপিডলি চলে গেলাম, এই টার্মিনোলজিগুলো আমরা ইউজ করি। এখন আমি স্টেপ ওয়াইজ 11 স্টেপের ফার্স্ট স্টেপ, সরি, স্টেপ 1 চেক পিএইচ। আমি প্রথমে তার পিএইচ দেখবো, এটাকে নর্মাল। আমি এখানে বলে নিই, এটা পরে আমরা আরো আলোচনা যাব। নর্মাল পিএইচ ডাজ নট মিন দ্যাট পেশেন্ট ইজ নর্মাল। এটা আমরা যখন ওয়ার্কআউট করব রিপোর্ট তখন দেখা যাবে এটা কি অ্যাসিডোসিস বা অ্যাসিডেমিয়া নাকি অ্যালকামিয়া, পিএইচ কম না পিএইচ বেশি। ট্রাই টু অলওয়েজ স্টার্ট উইথ দ্য পেশেন্ট বেসলাইন ভ্যালু, দ্যাট ক্রনিক অ্যাবনর্মাল বেসলাইন। যেমন এক্সাম্পল, if a patient with COPD has a baseline pH of 7 point, pH of the blue is pH of it is 7 point something হবে 7 point ধরো 7.34, এটা PCO2 60, bicarbonate 32, then you should substitute this value for the normal value of 7.4 40। মানে ওনার জন্য নর্মাল পিএইচ 7.34, ওনার জন্য নর্মাল কার্বন ডাইঅক্সাইড 40, ওনার জন্য সরি 60, ওনার জন্য বেসলাইন নর্মাল বাইকার্বনেট 32। সুতরাং এখন যদি কোনো রিপোর্ট আসে এইটাকে নর্মাল ধরে আমার অ্যানালাইসিস হবে, নট যে স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যালু। দেখা যাবে যে রোগীর আগের ভ্যালু আছে কিনা অসুস্থ হওয়ার আগে, ভালো রাখা ভালো সেই রিপোর্টটা। আমরা স্টেপ কি করব, আমরা চেক কার্বন ডাইঅক্সাইড। এই কথাগুলো কিন্তু পরে কিন্তু যখন আমরা ওয়ার্কআউট করব বিভিন্ন প্রবলেম নিয়ে, তখন কিন্তু প্রতিটা স্টেপ অনুযায়ী আমরা ওয়ার্কআউট করবো, তাহলে আমার বুঝতে সুবিধা, মনে রাখতে সুবিধা। আমরা স্টেপটা কি করবো, চেক PaCO2 ইজ দ্য রেসপিরেটরি প্রাইমারি কজ। আমি দেখবো PCO2 কে নর্মাল, ইনক্রিজড অর ডিক্রিজড। নর্মাল আমরা জানি PCO2 35 to 45। রেসপিরেটরি কজে কি হয়, কার্বন ডাইঅক্সাইড বাড়লে, এবং কার্বন ডাইঅক্সাইড কেন বাড়ে, ডিউ টু হাইপারভেন্টিলেশন, তখন পিএইচ কম হয়। আর কার্বন ডাইঅক্সাইড যদি কমে যায়, দ্যাট ইজ যখন হাইপারভেন্টিলেশন হয়, যেমন হিস্ট্রিক হাইপারভেন্টিলেশন, তখন পিএইচ বেড়ে যায়। আচ্ছা, এটা মুখস্থ করতে হবে। ইফ partial pressure of carbon dioxide changes from normal in the opposite direction of pH, then it is a respiratory cause. That is primary cause হলো respiratory। I repeat, যদি কার্বন ডাইঅক্সাইড এবং পিএইচ উল্টো দিকে যায়, ধরো কার্বন ডাইঅক্সাইড বাড়লো পিএইচ কমলো, অথবা কার্বন ডাইঅক্সাইড কমলো পিএইচ বাড়লো, এটা যদি উল্টো দিকে যায় চেক বাইকার্বনেট। এটা দেখা হয় কেন, যে প্রাইমারি কজটা মেটাবলিক কেন সেটা দেখা হয়। আমরা জানি এটা মুখস্থ করতে হবে, বাইকার্বনেট নর্মাল রেঞ্জ 2 into 26 সব বইতে মোটামুটি। আমরা দেখবো রিপোর্টটাতে যে বাইকার্বনেট নর্মাল না বেশি না কম। মেটাবলিক কিছু কজে কি হয়, বাইকার্বনেট বাড়ে এবং সাথে পিএইচ বাড়ে, অথবা বাইকার্বনেট কমে পিএইচ কমে। তার মানে by change of bicarbonate and change of pH same direction। বাইকার্বনেট মেটাবলিক কারণে যদি ঘটনা ঘটে, তাইলে বাইকার্বনেট যেদিকে যাবে পিএইচও সেদিকে যাবে। বাইকার্বনেট বাড়লে পিএইচও বাড়বে, বাইকার্বনেট কমলে পিএইচও কমবে। তার মানে if the bicarbonate changes from the normal the same direction as the pH, then it is a metabolic cause, that is metabolic cause is the primary cause। তাহলে আমরা প্রথম দেখলাম কার্বন ডাইঅক্সাইড and pH, প্রথম দেখলাম পিএইচ, তারপর দেখলাম কার্বন ডাইঅক্সাইড। যদি পিএইচ এবং কার্বন ডাইঅক্সাইড উল্টো দিকে যায়, তাহলে বুঝতে হবে যেটা প্রাইমারি ইজ দ্য রেসপিরেটরি কজ। যদি পিএইচ এবং বাইকার্বনেট সেম দিকে যায়, আমি যখন বাইকার্বনেট দেখবো সে আইদার দুইটাই বাড়ছে দুইটাই কমছে, তখন বুঝবো যে প্রাইমারি রিজাল্ট ইজ মেটাবলিক। তাহলে আমার ভাগ হয়ে গেল রেসপিরেটরি না মেটাবলিক, আমার ভাগ হয়ে গেল। এখন আমার কাজ হবে, এখন আমি কঠিন জায়গায় আসছি, এতক্ষণ সহজ ছিল। ইজ দ্য বডি কম্পেনসেটিং? কারণ আমরা জানি বডির হোমিওস্ট্যাটিক মেকানিজম আছে, যে কোনো সময় যদি বডিতে অ্যাসিড ঢুকে বা অ্যাসিড বের হয়ে যায়, বা কার্বন ডাইঅক্সাইড বেশি হয় বা কার্বন ডাইঅক্সাইড কম হয়ে যায়, অর্থাৎ অ্যাসিড
বেস যখন ডিসঅর্ডার হবে তখন বডি উইল কাম ফরওয়ার্ড, বডির হোমিওস্ট্যাটিক মেকানিজম কাম ফরওয়ার্ড টু মেনটেন এ অ্যাটলিস্ট টুয়ার্ডস নর্মালিটি। একটা হলো আমরা জানি হাইড্রোলাইসিস, মানে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার মিললে যদি অন দ্য কভারেজ অফ কার্বনিক অ্যানাইড, যেটা নাকি আবার কার্বনিক অ্যাসিড হয়, আবার এটা ভাঙিয়া বাইকার্বনেট হয়, হাইড্রোজেন আয়ন হয়, এটা ইমিডিয়েট কাজ করে এটা। আর মেইন হলো কিডনি, কিডনি ফরওয়ার্ড টু কম্পেনসেট ফর দিস ইমব্যালেন্স। আচ্ছা, যদি আমরা দেখি যে বোথ PCO2 and bicarbonate go in the same direction, then body is compensating. আমি আবারও রিপিট করতেছি, যদি আমি দেখি কার্বন ডাইঅক্সাইড এবং বাইকার্বনেট, অর্থাৎ যদি কার্বন ডাইঅক্সাইডও বেশি বাইকার্বনেট বেশি, অথবা কার্বন ডাইঅক্সাইড কম বাইকার্বনেট কম, তাইলে বুঝবো যে বডি কম্পেনসেট করতেছে। এগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে, বডি কম্পেনসেট করে। প্রথম বলছি পিএর সাথে কার্বন ডাইঅক্সাইড সম্পর্ক, তারপর বলছি পিএর সাথে বাইকার্বনেটের সম্পর্ক, এখন বলছি কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইকার্বনেটের সম্পর্ক। সেম ডিরেকশনে গেলে বডি ইজ কম্পেনসেটিং, যদি সেম ডিরেকশন না যায় বডি ইজ নট কম্পেনসেটিং। কেন কম্পেনসেটিং না, কেন কম্পেনসেটিং হচ্ছে বা হচ্ছে না, এটা তো আরো ডিটেইল হয়তো কিছু আমরা আলাপ করবো একটু পরেই। এখন আমরা স্টেপ 5 এর ইনিশিয়াল ক্লাসিফিকেশন, দুইটা ক্লাসিফিকেশন, একটা টেকনিক্যাল ক্লাসিফিকেশন। এটা মানে এই যে কম্পেনসেশন সেটাকে আনকম্পেনসেটেড নাকি পার্শিয়ালি কম্পেনসেটেড নাকি ফুললি কম্পেনসেটেড। তারপর ফাংশন ক্লাসিফিকেশন 6টা আমরা বলবো, একটু বলছি আবারও বলবো। এটা বলার পরে এই কাজের পরে আমরা যাব এখন স্টেপ 6। এই যে আমরা বললাম যে কম্পেনসেশন, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট না ইনঅ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ এটা কি কম্পেনসেশন নাকি যে কম্পেনসেশন আমার কাছে মনে হচ্ছে কম্পেনসেশন, এটা অন্য একটা প্রাইমারি কজ মিক্স হওয়ার কারণে, ধরো আমি দেখলাম যে পিএইচটা ইজ কামিং টুয়ার্ডস নর্মাল, তাহলে কি নর্মাল কি ডিউ টু কম্পেনসেশন নাকি অন্য একটা ডিসঅর্ডার এসে এটাকে পিএইচ নর্মাল করছে, সেটা আমাকে বাইর করতে হবে। এইখানে একটা রচনা লেখা আছে, এটা একটা ভালো জিনিস, এই জন্য একটু স্লাইডটা বড় হয়ে গেছে। হোমিওস্ট্যাসিস মেকানিজম ডিমান্ডস দ্যাট primary change in the PaCO2 carbon dioxide leads to secondary change in the plasma bicarbonate so that pH is kept constant. The higher the PaCO2, the greater is the degree of bicarbonate reabsorption. তার মানে যদি কার্বন ডাইঅক্সাইড বেশি হয় তাইলে এক্সপেক্টেড যে বাইকার্বনেট কিডনি দিয়ে, মানে কম্বিনেশন কিন্তু অলওয়েজ বাই কিডনি মনে রাখতে হবে। যেটা নাকি হাইড্রোলাইসিস দিয়ে হয় বাই লাংস, এটা কিন্তু এটা আমি পরে আলাপ করছি, এটা কিন্তু আসলে কম্বিনেশন না। কম্বিনেশন মিনস কিডনি কামস ফরওয়ার্ড, মানে ক্রনিক। সুতরাং হায়ার দি কার্বন টেনশন PaCO2, greater is the degree of bicarbonate reabsorption, মানে কিডনি কাজ এটা ফর কম্বিনেশন। লোয়ার দি PaCO2, the lesser the degree of reabsorption of the bicarbonate and greater is its excretion. তার মানে কি, যদি this enables respiratory acidosis, that means PaCO2 বেশি আছে, to be compensated through retention of bicarbonate. তার মানে কি, তার মানে যদি respiratory acidosis হয়, যদি PaCO2 বেশি থাকে, তার মানে bicarbonate বাড়বে ফর কম্পেনসেশন। যদি respiratory alkalosis হয়, তার মানে PaCO2 কম আছে, তার মানে তার কম্পেনসেশন হবে বাই এক্সক্রিশন অফ বাইকার্বনেট, তার মানে বাইকার্বনেট কমা তার কম্পেনসেশন হবে। And we can calculate the expected changes that should occur by the body in an attempt to maintain homeostasis. এই যে কম্পেনসেশনটা সেটা আমরা মাপতে পারি, এবং কেমনে মাপতে পারি সেটা আমরা দেখাবো। তাহলে বুঝবো আমরা যে কম্পেনসেশনটা কি ধরনের কম্পেনসেশন হচ্ছে, ফুললি কম্পেনসেটেড, আনকম্পেনসেটেড, পার্শিয়ালি কম্পেনসেটেড, ম্যাক্সিমালি কম্পেনসেটেড। এই শব্দগুলো কিন্তু প্রতিটা টার্ম আমি ব্যাখ্যা করবো, কারণ প্রতিটা টার্মের গুরুত্ব আছে। এটা কি আমি আবারও বলছি, কম্পেনসেশন যখন দেখবো যে ইয়েস দেয়ার ইজ কম্পেনসেশন, তখন আমার মনে প্রশ্ন জাগবে, ইজ ইট এ কম্পেনসেশন অর ইজ এ মিক্সড ডিসঅর্ডার? এই প্রশ্ন সলভ কিন্তু আমাকে করা লাগবে। চেঞ্জেস আদার দ্যান এক্সপেক্টেড চেঞ্জ ইন্ডিকেট দি প্রেজেন্স অফ আদার প্রাইমারি প্রবলেম। এটা কেমনে বুঝবো আমি? আমার যে ক্যালকুলেশন একটু পরে দেখাবো, যখন দেখবো ক্যালকুলেশন করে ইয়েস কম্পেনসেশন ইজ এট পার ক্যালকুলেশন, কার্বন ডাইঅক্সাইড যতটুকু বাড়লে, যতটুকু বাইকার্বনেট বাড়ার কথা ছিল ঠিক অতটুকুই বাড়ছে, দ্যাট ইজ এ কম্পেনসেশন।
কিন্তু যখন দেখবো যে না কার্বন ডাই অক্সাইড যতটুকু বাড়ছে বায়ুগমন তার চেয়ে বেশি বাড়ছে হিসাব কইরা, তখন দেখতে হবে না তাই এটা কম্পেনসেশন না, ওভার কম্পেনসেশন না, ওভার কম্পেনসেশন কোনো শব্দ নাই, ওভার কম্পেনসেশন হয় না। দিস ইজ ডিউ টু অ্যাসোসিয়েটেড আদার উইন্ডো ডিসঅর্ডার। কি সেটা আমি একটু আগে আলাপ করবো, একটু পরে আলাপ করবো। তার মানে কি কম্পেনসেশন নাকি মিক্সড ডিসঅর্ডার? আমরা যখন যখন পরীক্ষা যখন রিপোর্ট আসবে তখন তোমাকে বলতে হবে এটা কম্পেনসেটেড নাকি মিক্সড ডিসঅর্ডার। মিক্সড ডিসঅর্ডার মিক্সড ডিসঅর্ডার হলে কোনটা মিক্সড ডিসঅর্ডার সেটাও কিন্তু তোমাকে ব্যাখ্যা করে বলে দিতে হবে, যেটা আমরা পরে আস্তে আস্তে আগাবো। এইটা হলো কম্পেনসেশন, এটা টেকনিক্যাল ক্লাসিফিকেশন এইভাবে করতে হয়। যেটা আমি বলছিলাম টেকনিক্যাল ক্লাসিফিকেশন আনকম্পেনসেটেড, নো কম্পেনসেশন হ্যাজ অকার্ড একুট কন্ডিশনে। তার মানে একুট কন্ডিশনে, এটা একুইটি কন্ডিশনে, এখানে কম্পেনসেশন সময় সে পায় নাই, সুতরাং এটা আনকম্পেনসেটেড। এই যে একুট রেসপিরেটরি এটা ইউজুয়ালি আনকম্পেনসেটেড থাকে, কারণ এটা কম্পেনসেশন সময় পায় না, এটা একুট। এবং সময় পাওয়া মানেই ক্রনিক হয়ে যাবে, কিন্তু 24 ঘন্টা 48 ঘন্টা পরে কিন্তু ক্রনিক হয়ে যাচ্ছে। সুতরাং যদি একুট ভালো হয়ে যায় ভালো হয়ে গেল, কম্পেনসেশন হওয়ার আগেই সে ভালো হয়ে যাবে অথবা মারা যাবে। আর যদি ভালো না হয় সে আর একুট থাকবে না, তার মানে তখন কিডনি হলে কামিং ফরওয়ার্ড বাইকোমেন্ট রিঅবজেকশন অথবা এক্সক্রিশনের জন্য, তখন সেটা আবার ক্রনিকে চলে গেল। পার্শিয়ালি কম্পেনসেটেড একটা শব্দ আছে, পিএইচ হ্যাজ রিটার্ন পার্ট ওয়ে ব্যাক টু নরমাল রেঞ্জ। অর্থাৎ পিএইচ চেষ্টা করতেছে নরমাল হওয়ার জন্য, নরমাল হওয়ার পথে আছে কিন্তু নরমাল হয় নাই, সেটা পার্শিয়ালি কম্পেনসেটেড। এটা ক্রনিকই হয় অথবা মডারেট টু সিভিয়ারে হয়। কারণ মডারেট টু সিভিয়ারে আসলে ফুল কম্পেনসেশন বলতে শব্দ নাই, এটা আমি পরে বলতেছি। এই জন্যই মডারেট টু সিভিয়ার কন্ডিশনে আসলে পার্শিয়ালি কম্পেনসেশন হয় এবং ক্রনিকেও পার্শিয়ালি কম্পেনসেশন হয়। ফুললি কম্পেনসেটেড, পিএইচ হ্যাজ রিটার্ন ব্যাক টু নরমাল রেঞ্জ, ক্রনিক অর মাইল্ড কেসিং। এটা এটা আপাতত পরে আসে মনে হয়, আমি যদি না থাকে এখন বলে দিচ্ছি। এটা কিন্তু ফুললি কম্পেনসেটেড বলতে কোনো শব্দ নাই, আসলে ক্লাসিফিকেশনে আছে নাই, কারণ কোনো সময় বডি ক্যান নট মেক কমপ্লিট ফুল কম্পেনসেশন। শব্দটা লিটারেচার থাকলো বা কোনো কোনো বই থাকলো, কিন্তু ইন ট্রু সেন্স এই শব্দটা ব্যবহার করা ঠিক হবে না। কি ঠিক ব্যবহার করতে পরে আমি আসতেছি। পিএইচ যদি নর্মাল হয়ে যায়, হইতে পারে মাইল্ডে হইতে পারে, পিএইচ নর্মাল, পিএইচটাও হইতে পারে, ক্রনিকে হইতে পারে কিন্তু হয় না। যদি হয় ফুললি কম্পেনসেটেড তাইলে মিক্সড ডিসঅর্ডার কিনা এটাকে আমাকে ভাবেই তুলবে। কম্পেনসেশন কথা নিয়ে আমি আবারও বলতেছি, এটা ইম্পর্টেন্ট। দি টার্ম একুইট অ্যান্ড ক্রনিক ফর মেটাবলিক ডিসঅর্ডারস আর অফেন ওমিটেড। এই জন্য দেখবা 6টা ক্লাসিফিকেশনে, 6টা 8টা নয়। কেউ বলে না যে একুইট মেটাবলিক অ্যাসিডোসিস, ক্রনিক মেটাবলিক অ্যাসিডোসিস, এই ধরনের শব্দ নাই। কারণ there is usually no time distinction between acute and chronic metabolic disorders. Respiratory system compensation is usually immediate. মেটাবলিক অ্যাসিড হওয়ার সাথে সাথেই কিন্তু তোমার লাংস কাজ করবে, হাইপারভেন্টিলেশন করে তার অ্যাসিডকে দিয়ে দেবে, যদি না লাংসে কোনো প্যাথোলজি থাকে। আর লাংসে প্যাথোলজি থাকা মানে কিন্তু এটা অন্য ডিসঅর্ডারে চলে গেল। যদি লাংস ঠিক থাকে তাহলে মেটাবলিক ডিসঅর্ডার হওয়ার সাথে সাথে কিন্তু, একুট মেটাবলিক ডিসঅর্ডার হওয়ার সাথে সাথে কিন্তু লাংস হলে কাম ফরওয়ার্ড টু হাইপারভেন্টিলেশন, আর অ্যালকোহলের জন্য হাইপোভেন্টিলেশন করে এটাকে করে ফেলবে, কম্পেনসেট করে ফেলবে। সুতরাং এই জন্যই মেটাবলিকের বেলায় কিন্তু ক্রনিক শব্দ নাই, মেটাবলিক ইজ অলওয়েজ একুইট। আমি আবার বলি, মেটাবলিক শুধু মেটাবলিক অ্যাসিডোসিস, নো একুইট ক্রনিক, কারণ এই সময়টা থাকে না। Also, because all metabolic disorders are essentially partially compensated, all metabolic disorders are simply termed metabolic acidosis or metabolic alkalosis without any further descriptive terminology. অর্থাৎ আমি এখনো বলতেছি, আগেও বলছি, পরেও বলবো যে বডি কোনো সময় ফুললি কম্পেনসেট করতে পারে না, সম্ভব না। এটা কিডনি পক্ষে সম্ভব না ফুললি কম্পেনসেট করা, অলওয়েজ পার্শিয়ালি কম্পেনসেটেড। তাহলে আমি বলতে পারি মেটাবলিক যেহেতু পার্শিয়ালি কম্পেনসেটেড হয়, এটাকে শুধু মেটাবলিক অ্যাসিডিটি বললে হবে। মেটাবলিক অ্যাসিড বলা মানেই বুঝতে হবে এটা পার্শিয়ালি কম্পেনসেটেড, এবং মেটাবলিক অ্যাসিডিটি মানেই এটা একুইট, এটা ক্রনিক না। আচ্ছা, ওই যেটা আমি আবারও বলতেছি,
because of limitation of the lungs or kidneys to fully compensate, full or complete compensation is more appropriately referred as a maximally compensated. একথা এই জন্য কিন্তু কোনো কোনো বইতে কিন্তু ফুল কম্পেনসেশন লেখা আছে, কমপ্লিট কম্পেনসেশন লেখা আছে, এই শব্দগুলো কিন্তু কোনো কোনো বইতে আছে। কিন্তু আমি অনেক কিছু লেখাপড়া করে দেখলাম যে এইটাই অ্যাপ্রোপ্রিয়েট, যেহেতু এটা ঠিক যে বডির পক্ষে সম্ভব না ফুল কম্পেনসেশন করা হয় না, কোনো সময় বডি পারে না, কিডনি পারে না সেটা করতে, লাংসও পারে না সেটা করতে। সুতরাং আমরা এই শব্দটাকে ব্যবহার না করে আমরা বলবো যে ম্যাক্সিমাম কম্পেনসেশন, এই শব্দটা ব্যবহার করে ভালো। সুতরাং ফুল কম্পেনসেশন, কমপ্লিট কম্পেনসেশন এই শব্দটা বইতে থাকলো, এটা ইউজ করা সঠিক নয়, উচিত ম্যাক্সিমাম কম্পেনসেশন শব্দ ব্যবহার করা। বিকজ বডি ক্যান নট কম্পেনসেট ফুললি, বডি ক্যান নট কম্পেনসেট কমপ্লিটলি, এটা বডির পক্ষে সম্ভব না। এটা গেল আমার টেকনিক ক্লাসিফিকেশন, কম্পেনসেশনের প্যাটার্ন। এখন হলো আমাদের ফাংশনাল ক্লাসিফিকেশন, যেটা আমরা সবসময় করি, সেটা ছয়টা। রেসপিরেটরি 2টা, একুইডেন্ট কনিক, আবার রেসপিরেটরি 2টা, একুইডেন্ট কনিক। কিন্তু মেটাবলিক একুইডেন্ট কনিকও না, মেটাবলিক একুইডেন্ট কনিকও না। এই 6টা হলো আমাদের ফাংশনাল ক্লাসিফিকেশন। আমরা যখন পরীক্ষা খাতা বা যে কোনো সময় যখন আমরা ইন্টিগ্রেট করব, তখন এই ফাংশনাল ক্লাসিফিকেশনটা এইভাবেই লেখার চেষ্টা করব। আমি ক্লাসিফিকেশনটাকে একটু ডিটেল একটু বলতে চাচ্ছি। এভাবে সিঙ্গেল ডিসঅর্ডার যদি এইভাবে বলি, ওটা ঠিক আছে, যেটা আগে একটি বললাম সেটা ঠিক আছে, সেটা 6 ক্লাসে, এটা খুব সিম্পল। এখন একটু ডিটেলে যদি যাই আমি বোঝার জন্য, সেটা হলো আমি এইভাবে ভাগ করতে পারি সিঙ্গেল ডিসঅর্ডার, মিক্সড ডিসঅর্ডার। সিঙ্গেল ডিসঅর্ডার মানে একটাই আছে, আইদার রেসপিরেটরি ডিসঅর্ডার অথবা মেটাবলিক ডিসঅর্ডার। মানে রেসপিরেটরি ডিসঅর্ডার মানে এটা আমরা আগে বলেছি, রেসপিরেটরি পিএইচ এন্ড কার্বন ডাইঅক্সাইড গো ইন দা অপোজিট ডিরেকশন। যদি হয় তাহলে বুঝতে হবে যে দিস ইজ রেসপিরেটরি ডিসঅর্ডার, মুখস্থ করতে হবে। যদি পিএইচ এন্ড বাইকার্বনেট গো ইন দা সেম ডিরেকশন, তাহলে বুঝতে হবে যে মেটাবলিক ডিসঅর্ডার। আর যদি আর যদি কার্বন ডাইঅক্সাইড এন্ড বাইকার্বনেট গো ইন দা সেম ডিরেকশন, ইট ইজ কম্পেনসেটিং। এই অংশটা একদম মুখস্থ করে ফেলতে হবে। মিক্সড ডিসঅর্ডার আমরা আসি, মিক্সড ডিসঅর্ডার যেগুলো আরো পরে আস্তে আস্তে আমরা আলাপ করবো। আমরা আস্তে আস্তে সিম্বল থেকে একটু ওদিকে যাচ্ছি। মিক্সড ডিসঅর্ডার 2 রকম আছে। একটা সেম ডিরেকশন ডিসঅর্ডার, যেমন 2টি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস হইতে পারে প্লাস মেটাবলিক অ্যাসিডোসিস, অথবা রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যালকালোসিস। এটাকে বলা হয় সেম ডিরেকশন ডিসঅর্ডার। আর একটা হলো অপোজিট ডিরেকশন ডিসঅর্ডার, মানে আইদার অ্যাসিডোসিস সাথে অ্যালকালোসিস থাকবে, যেমন রেসপিরেটরি অ্যাসিডোসিস সাথে মেটাবলিক অ্যালকালোসিস, অথবা রেসপিরেটরি অ্যালকালোসিস সাথে মেটাবলিক অ্যাসিডোসিস। এটাকে বলা হয় অপোজিট ডিরেকশন ডিসঅর্ডার। আবার মিক্সড মেটাবলিক ডিসঅর্ডারও অনেক সময় থাকতে পারে, তবে এই দুইটাই মেইন জিনিস। আচ্ছা, সেম ডিরেকশন ডিসঅর্ডার কখন বুঝবো আমরা? আমরা তো আগে বলছি, এখানে যেটা এখানে সমস্যা আছে, মেটাবলিক ডিসঅর্ডার কি ছিল? পিএইচ এন্ড বাইকার্বনেট গো ইন দ্য সেম ডিরেকশন। এইখানে কিন্তু আর কম্বিনেশন কখন? PCO2 and bicarbonate go in the same direction. এইখানে PCO2 and bicarbonate go in the opposite direction. এইটা সেম ডিরেকশনে গেলে কম্বিনেশন হইতো, কিন্তু যদি PCO2 এবং কার্বনিক বাইকার্বনেট যদি অপোজিট ডিরেকশন যায়, তখন বুঝতে হবে সেটা মিক্সড ডিসঅর্ডার এবং এটা সেম ডিরেকশন ডিসঅর্ডার। আই রিপিট, PCO2 এবং বাইকার্বনেট ইফ গো ইন দা সেম ডিরেকশন, সেটা হলো কম্পেনসেশন। যদি এই দুইটা উল্টা দিকে যায়, তাহলে বুঝতে হবে কম্পেনসেশন নাই এখন আর, এটা চলে গেছে মিক্সড ডিসঅর্ডারে। আচ্ছা, এইখানে and change in the pH is greater than expected PC2, এবং এখানে দেখা যাবে যে এখানেও দেখা যাবে যে অপোজিট ডিরেকশন দেওয়ার ফলে যেটা হয়েছে যে এক্সপেক্টেড
আমরা যখন হিসাব করবো তখন দেখবো আমি কিভাবে হিসাব করি, এক্সপেক্টেড পিসিটি হচ্ছে পিএইচ এর চেষ্টা বেশি মনে হবে, তখনই বুঝতে হবে যেটা মিক্সড ডিসঅর্ডার, সেম ডিরেকশন ডিসঅর্ডার। আর অপোজিট ডিরেকশন ডিসঅর্ডার কেমনে বুঝবো, এখানে PCU2 and বাইকামেট গো ইন দা সেম ডিরেকশন, যেমন কনভেনশনের মতো মনে হবে দেখে। কনভেনশনে কি আছে, PCU2 এবং বাইকামেট গো ইন দা সেম ডিরেকশন, এখানেও কিন্তু একই অবস্থা, এই PCU2 এবং বাইকামেট গো ইন দা সেম ডিরেকশন, কিন্তু দেখা যাবে যে কনভেনশন ইজ গ্রেটার দ্যান এক্সপেক্টেড। এটা দেখতে মনে হয় যে কম্পেনসেশন, কিন্তু যখন আমি মাপ করবো, ক্যালকুলেশন করবো, তখন দেখা যাবে যে এক্সপেক্টেড চেয়ে কম্পেনসেশন বেশি হয়ে গেছে, তখনই বুঝতে হবে ইট ইজ নট এ মেয়ার এ কম্পেনসেশন, ইট ইজ মিক্সড ডিসঅর্ডার, এবং দিস ইজ অপোজিট ডিরেকশন ডিসঅর্ডার দেখে হওয়ার কারণেই এটা সেম ডিরেকশনে গেছে, কিন্তু কম্পেনসেশনটা ওভার কম্পেনসেশন বলা ঠিক হবে না, কম্পেনসেশনটা এক্সপেকটেশনের চেয়ে বেশি। এই টার্মিনালগুলো আমরা যখন অ্যানালাইসিস করব তখন কাজে লাগবে। এখন আমরা একটা করে আসি, 1 ঘন্টা এখন হয় নাই। নর্মাল অ্যাসিড বেস ব্যালেন্স, এটা আমরা সবাই জানি, এই ছবি আমাদের খুব পরিচিত। আমরা জানি যে নর্মালি এই যে কি না বলে বলি যে কার্বন ডাইঅক্সাইড ইউজুয়ালি নর্মাল রেঞ্জ 40, বাইকার্বনেট নর্মাল রেঞ্জ না ঠিক, মিন হলো 24, এবং এইটা একটা হাইড্রোলাইসিস প্রসেস দিয়া মোটামুটি ইমিডিয়েট মেনটেন্সটা হয়, লাংস ইমিডিয়েটলি মেনটেন করে কার্বন ডাইঅক্সাইড, আর ওয়াটার আন্ডার দ্য কভারেজ অফ ইনফ্লুয়েন্স অফ কার্বনিক অ্যানাইড্রেস, কার্বনিক অ্যাসিড হয়, সেটা আবার ভাঙ্গিয়া হাইড্রোজেন হয়, বাইকার্বনেট হয়, কিডনি আবার অ্যাক্সিডেশন করে বা রিঅ্যাকশন করে। এই এটা আবার এখানে অনেক রিঅ্যাকশন আছে, তোমরা অনেকে পড়ছো। এটা এখানে আমার মূল প্রতিবাদ দিবেশনে কোন জিনিস আসলে বাকিটা আসল জিনিস বোঝা যাবে না। এখন আমরা আসি রেসপিরেটরি অ্যাসিডোসিসে। আমি খুব সিম্পলি বলি ডেফিনিশন মানে কি, ডেফিনিশন কি, রেসপিরেটরি ডিজিজ এটা একটা হাইপার কার্বিয়া আর হাইপার কেপনিয়া, এইভাবে বলা যেতে পারে। তার মানে কি, খুব সিম্পলি বলতে গেলে আমরা বলতে পারি যে এখানে PCU2 পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড টেনশন, পার্শিয়াল কার্বন টেনশন, পার্শিয়াল ওয়াটার ও কার্বন টেনশন বেশি থাকবে, মানে মোর দ্যান নর্মাল, মোর দ্যান 45 মিলিমিটার মার্কারি। এটা কজটা কি, ইউজুয়ালি এলভিউলার হাইপোভেন্টিলেশন অর ভেন্টিলেটরি ফেলিউর। যেমন কজ যদি আমি বলি, ধরো রেসপিরেটরি ডিজিজের, আমি যদি অ্যাজমা এক্সাম্পল দিই, আমি অ্যাজমা যখন ব্রঙ্কিয়াল অ্যাজমা একুট কন্ডিশন থাকে তখন হয় অ্যালকালোসিস ডিউ টু হাইপার ভেন্টিলেশন, কিন্তু লাস্ট স্টেজে একদম লাস্ট পর্যায়ে যখন সে আর শ্বাস নিতে পারে না, ভেন্টিলেটরি ফেলিউর চলে যায়, তখন কিন্তু হয় রেসপিরেটরি অ্যাসিডোসিস। একটা বেস্ট এক্সাম্পল, 2 পর্যায়ে দুইটা হইতে পারে। এবং এটা কম্বিনেশনে কি হয়, এটা একুট কন্ডিশন যেটা হয়, একুট রেসপিরেটরি অ্যাসিডোসিস কম্বিনেশন, সেটা হয় হাইড্রোলাইসিস দিয়া, ওই যেটা দেখালাম হাইড্রোজেন ওয়াটারের সাথে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার মিলা যেটা করে কার্বন ডাইঅক্সাইড করে, এটা ইমিডিয়েটলি। আর ক্রনিকের জন্য যেটা হয়, আলটিমেটলি ক্রনিক 1 দিন 2 দিন হয়ে গেলে তখন কিডনি কামস ফরওয়ার্ড এবং এটাকে বাইকার্বনেট অ্যাবজর্ব করে, বেস বাড়িয়ে দিয়া তখন সে এটাকে কম্পেনসেট করার চেষ্টা করে। এটা হলো মোটামুটি সংক্ষেপে রেসপিরেটরি অ্যাসিডোসিসের কার্যক্রম। এখন আসো এখানে মাপদণ্ড শুরু হলো, আমরা যে ক্যালকুলেশন বলছি এগুলো মুখস্থ করতে হবে, নোট করে ফেলতে হবে। ফর এভরি একুইট ইনক্রিজ অফ 10 মিলিমিটার অফ মার্কি অফ কার্বনিক PaCO2, pH will decrease by 0.08 and bicarbonate will increase by 1 milliequivalent. I repeat, acute respiratory acidosis যেটা হয়, acute respiratory acidosis যেটা হবে যদি কার্বন ডাইঅক্সাইড 10 বারে, মনে করো 10 বারে, তাইলে পিএইচ কমবে 0.08 এবং বাইকার্বনেট বাড়বে 1। এইটা হিসাব, এটা যদি ঠিক থাকে তাহলে বস্তু কম্পেনসেশন, এটা হিসাব আছে। এখন আমরা আসি ক্রনিকে। ক্রনিক যেহেতু সময় লাগবে, 2-3 দিন পরে কিডনি কাজ শুরু হবে, তখন দেখা গেল ফর ক্রনিক ইনক্রিজ অফ 10 millimeter mercury of PaCO2, pH will decrease by 0.03 and bicarbonate will increase 4.
আগে ছিল একিউটি ছিল পিএইচ কম ছিল 0.08, কিন্তু ক্রনিকে পিএইচ 0.03 হবে প্রতি 10-এর জন্য। আর বায়োকেমের এখানে আস্তে আস্তে রিঅ্যাবজর্পশন বাড়বে পিএইচ কে কমানোর জন্য, সেই জন্য বায়োকেমের হবে 4। এটা হলো ক্রনিকের জন্য, ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডের জন্য। এই সংখ্যাগুলা বইতে একটু পার্থক্য আছে, খুব বেশি ডিফারেন্স নাই, হয়তো 4 জায়গায় 5 আছে, এরকমই সব বইয়ে মোটামুটি একই আছে। এই জন্য সংখ্যাগুলা মুখস্থ করে ফেলতে হবে। এখন যেটা আমরা করব যে এটাকে কম, আমি যে একটু আগে আলাপ করে গেলাম যে এটা কি এক্সপেক্টেড কিনা, এই যে কম্বিনেশন এটা কি এক্সপেক্টেড কিনা। এক্সপেক্টেড না হলে বুঝতে হবে যে দেয়ার ইজ অন্য ঘটনা ঘটছে এখানে, এবং সেই জন্য আমাকে এক্সপেক্টেড পিএইচ মাপতে হবে, এবং সেখানে এক্সপেক্টেড আমি এই যে বাড়লো আমার কার্বন ডাইঅক্সাইড বাড়লো, তার জন্য এক্সপেক্টেড পিএইচ কত হওয়া উচিত এবং এক্সপেক্টেড বায়োকেমের কত হওয়া উচিত, এটা ক্যালকুলেশন আমাদেরকে জানতে হবে। এখন যেহেতু আমরা জানি, আগে মনে আছে কিনা একুইটি, যে প্রতি 10-এর জন্য পিএইচ কমে 0.08, তাইলে এক্সপেক্টেড পিএইচ কত হবে? এই দেখো হিসাবটা এরকম ভাবে হবে। 7.4 তো নর্মাল, প্রতি 10-এর জন্য যদি 0.08 হয়, তাইলে নর্মাল হলো 40 কার্বন ডাইঅক্সাইড আছে, বাড়ছে 60। কত বাড়ছে? 20 বাড়ছে। 20 বাড়লে তাহলে প্রতি 10-এর জন্য তাহলে 2 গুণ বাড়ছে। 2 গুণ বাড়লে 0.08 দিয়ে গুণ দিলে 0.16 কমবে। তার মানে ওই রোগীটার পিএইচ হওয়া উচিত, এক্সপায়ারি পিএইচ হলো 7.24 হওয়া উচিত ওই রোগীটার। এবং এই যে বাইকার্বনেট বাড়বে, সেই বাইকার্বনেট খুব বেশি বাড়ে না, কিন্তু এখানে বাইকার্বনেট বাড়বে 1 কইরা, প্রতি 10-এ 1 কইরা বাড়বে। তাইলে প্রতি 10-এ 1 কইরা বাড়লে এখানে স্ক্রিন কি শেয়ার করা আছে? জি না স্যার, আবার একটু শেয়ার করতে হবে স্যার। আবার শেয়ার গেল কই? শেয়ার দেখতেছি না তো। হ্যাঁ আছে, হচ্ছে মনে হয়। জি স্যার, হচ্ছে স্যার, আসছে স্যার, এখন ফুল স্ক্রিন করলে হবে। ফুল স্ক্রিন হয় নাই? জি না স্যার, ফুল স্ক্রিন এটা এখন হয়েছে? এখন হয়েছে স্যার, এখন হয়েছে, ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। তাইলে এই হলো এটা এক্সপেকটেশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু আস্তে আস্তে কিন্তু জটিল হচ্ছে, কিন্তু এটা না বুঝলে কিন্তু মনে না থাকলে কিন্তু পরেগুলো মনে থাকবে না। এবং ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস উইথ PaCO2 60, এবং আমি ধরে নিচ্ছি তার ম্যাক্সিমাম কম্বিনেশন হয়েছে, তাইলে কি হবে? তাইলে আমরা আবারও সেই আগের মতন এক্সপেক্টেড পিএইচ এবং এক্সপেক্টেড মাপবো। তার মানে এখানে ছিল এক্সপেক্টেড পিএইচ প্রতি 10-এ 0.03 কমার কথা পিএইচ। তার মানে যদি এখানে 60 আছে, ওনার নর্মাল হলো 40, তাহলে আসছে 20, 10 দিয়ে ভাগ দিয়ে 2, আর পিএইচ প্রতি ইয়ার জন্য কমবে 0.03, মানে 0.06 কমবে। কারণ ক্রনিক তো পিএইচ হঠাৎ করে বেশি কমবে না, কারণ কম্বিনেশন হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। সুতরাং এই রোগীর পিএইচ আমরা আশা করি
কম্পেনসেশন ফুললি কম্পেনসেশন হইলে, ফুললি বলতে শব্দ না, শব্দটা আমি দেখো লেখছি ম্যাক্সিমালি কম্পেনসেটেড। এখন থেকে কিন্তু আমরা ইউজ করবো ম্যাক্সিমালি কম্পেনসেটেড যদি হয় 2-3 দিন পরে, তাইলে ওনার পিএইচ আমরা আশা করি 7.34 হবে, কিন্তু কোনো সময় নর্মাল হবে না। pH does not return to normal even after maximum renal compensation, এটা আমি আগে বলছি, হবে না। যদি হয় বুঝতে হবে এখানে অন্য কোনো কার্যক্রম করতেছে। তাহলে ওই রোগের এক্সপেক্টেড বাইকার্বনেট কি হবে? আমরা জানি এখানে 4 নাকি 4 না 5 ছিল জানি, যাক 4 হইতে পারে 5 হইতে পারে, প্রতি 10-এ 4 বাইকার্বনেট অ্যাবজর্পশন হবে। তাইলে এটা এখানে 60 থেকে 40 বিয়োগ করলে হবে 20, 10 দিয়ে ভাগ 2, 4 দিয়ে গুণে 8, 5 হলে 10 হবে, এখানে 8 আছে 32। সুতরাং ওই রোগীর এক্সপেক্টেড বাইকার্বনেট হবে ডিউ টু রিঅ্যাবজর্পশন বাই দ্য কিডনি ডিউ টু কম্পেনসেশন, এবং যদি ম্যাক্সিমাম কম্পেনসেশন হয় ওই রোগীর বাইকার্বনেট আমি আশা করি 32। কিন্তু যদি দেখি যে হিসাব করে দেখি যে না এখানে এটা এরকম না এরকম না, তাহলে বুঝতে হবে যে বা অন্য কোনো কোনো ঘটছে। সেই ঘটনাগুলো কি ঘটতে পারে আমরা আস্তে আস্তে জটিলতার দিকে আগাবো। এখন অবশ্য রেসপিরেটরি অ্যালকোহলিসের কথা বলি আমরা, ডেফিনেশন মানে উল্টো হবে এখন, হাইপোকার্বিয়া অর হাইপোক্যাপনিয়া যদি হয় তাইলে হবে পিসিও2 এখানে কমে যাবে, 35-এর নিচে হবে, এবং এটা হাইপার ভেন্টিলেশন। এবং খুব বেস্ট এক্সাম্পল হলো হিস্টেরিক হাইপার ভেন্টিলেশন, এটা পরীক্ষায় থাকে। এবং অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমার ইনিশিয়াল স্টেজে একুট এলাকার সময় কিন্তু রোগীদের শ্বাস ঘন ঘন শ্বাস পড়ে, শ্বাস বড় হয়। যদি লাংসে অন্য কোনো প্যাথোলজি না থাকে তখন যেটা হয় তখন কিন্তু সাথে আসলে রেসপিরেটরি অ্যালকোহলিস থাকে। এবং এটাও ক্রনিকের বেলায় রেসপিরেটরি অ্যালকোহলিস যখন হয় তখন কিডনি কামস ফরওয়ার্ড বাই এক্সক্রিটিং বাইকার্বনেট, এবং তখন তার বাইকার্বনেট কমে যাবে। এটা হলো সিম্পল ওয়েতে রেসপিরেটরি অ্যালকোহলিসের ডেফিনিশন। এখন আগের মতো আমরা অঙ্ক করি। ফর এভরি একুট ডিক্রিজ অফ 10 মিলিমিটার মার্কারি অফ PaCO2, pH will increase by 0.08, আগেটা 0.08 ছিল, and bicarbonate will decrease by 2, আগে ছিল একুট রেসপিরেটরি 1 ছিল বোধহয়, এটা এখানে দেখানো হয়েছে ছবিতে। আর যদি ক্রনিক হয় তাহলে প্রতি 10-এর জন্য, প্রতি 10 মিলিমিটার মার্কারি অফ PaCO2 এর জন্য pH will increase by 0.03, pHটা বোধহয় আগের মতোই, বাট বাইকার্বনেট উইল ডিক্রিজ বাই 5 মিলি ইকুইভ্যালেন্ট। ক্রনিক কিন্তু এটা, এই জন্যই ক্রনিক অ্যাসিডোসিস ছিল 4 আর অ্যালকোহলিসে 5, কাছাকাছি মোটামুটি এগুলা। এইটাই এখানে ছবি দিয়ে দেখানো হয়েছে। এখন আমরা আসো ক্যালকুলেশনে, যেটা পরেও কাজে লাগবে। যদি একুইট হয় তাহলে আমরা দেখি একুইট হলে তো কার্বন ডাইঅক্সাইড তো কমে গেছে, তার মানে নর্মাল হলো 40, ওই রোগীর কার্বন ডাইঅক্সাইড হলো তোমার 20, তাহলে তার ওনার এক্সপায়ারি পিএইচ কি হবে? এক্সপায়ারি পিএইচ হবে পিএইচ বাড়বে, এখানে পিএইচ বাড়বে, তার মানে প্রতি 10-এ 0.08, তাইলে কার্বন ডাইঅক্সাইড নর্মাল হলো 40, এখানে আছে 20, হইলো ভাগ বিয়োগ করলে 20, তার মানে 10 দিয়ে ভাগ দিলে 2, এটা দিয়ে গুণ দিলে 0.08 দিয়ে গুণ দিলে 0.16, তার মানে বাইরে পিএইচটা বাইরে ওনার এক্সপায়ারি পিএইচ হলো 7.56। মাইন্ড ইট, রেসপিরেটরি অ্যালকোহলিস পিএইচ বাড়বে, সুতরাং ওনার যদি কার্বন ডাইঅক্সাইড থাকে 20, ওনার এক্সপায়ারি পিএইচ হবে 7.56। এবং এক্সপায়ারি বাইকার্বনেট কত হবে? আমরা আগের মতো অঙ্ক করি, এখানে এক্সপায়ারি বাইকার্বনেট যেহেতু কমবে এটা বিয়োগ হবে 24 নরমাল, এখানে হ্যাঁ কেউ কথা বলছে নাকি? ইকো হচ্ছে, ইকো হচ্ছে আবার। স্যার এখন ঠিক আছে স্যার, যে সংসারের আনমিউট হয়ে গেছে, মতো কথা বলেন স্যার, ঠিক আছে। আবার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? এবার কথা শোনা যাচ্ছে নাকি? জি না স্যার, সাউন্ড শোনা যাচ্ছে না স্যার আপনার। আচ্ছা, হেডফোন ইউজ করেন। আবার হ্যাঁ জি স্যার, ওকে। আচ্ছা ঠিক আছে। তো আমরা দেখি এখন এক্সপেক্টেড বাইকার্বনেট কত। একই অবস্থা, প্রতি 10-এ বাড়বে কত ছিল 4 কত
এই বলো না কেন 5 5 5 তাইলে এখানে অঙ্ক ভুল হয়েছে নাকি এখানে 2 into 2 আসলো কেন এখানে দেখি bicarbonate will decrease by 5 5 এ তো 5 এর অঙ্কটা ভুল হয়েছে মনে হয় তো 5 এ উচিত এখানে 5 এ উচিত যাও এইভাবে এক্সপায়ার বাইকার্বনেট অঙ্কটা ভুল হতে পারে এক্সপায়ার এই ফর্মুলা দিয়া এক্সপায়ার বাইকার্বনেট বার করে নিতে হবে যদি এক্সপায়ার অনুযায়ী না হয় তাহলে বুঝতে হবে যে অন্য কোনো প্যাথোলজি সেখানে আছে এটা আমি দেখে মনে পড়ে আর না 5 তো না এটা একুট তো 5 কেন হবে না সরি ভুল হয়েছে আমি আগে ঠিক আছে না ঠিক আছে 2 করে বাড়বে ঠিকই তো আছে 2 করে কমবে ঠিক আছে 2 করে কমবে একুট তো এই অঙ্কটা একুটের জন্য এই অঙ্কটা একুটের জন্য একুট অ্যাসপারে অ্যালকোহলিক হ্যাঁ তাহলে ঠিক আছে 2 করে কমবে 2 করে কমবে তার মানে প্রতি 10 2 করে কমবে ওখানে তাহলে এখানে 40 থেকে 20 বাদ দিলে 20 বাদ দিলে 2 এখানে হবে 2 2 দুগুণে 4 তার মানে বাইকার্বনেট আর নরমাল থেকে 4 কমবে কইরা এক্সপায়ার বাইকার্বনেট হবে 20 আর এক্সপায়ারের পিএইচ হবে 7.56 এই হলো এক্সপেক্টেড হিসাব ঠিক আছে এখন আমরা যাই তাইলে আমাদের ক্রনিকে আমাদের এক্সপেক্টেড ক্রনিকে যেটা ধরো আমি ধরে নিলাম যে ওই পেশেন্টটার এই কার্বন ডাইঅক্সাইড হলো PaCO2 হলো 20 এবং ওনার ম্যাক্সিমালি কম্পেনসেটেড মাইন্ডেড ফুলি কম্পেনসেটেড না কিন্তু এই শব্দ আমরা ব্যবহার করবো না তাহলে আমরা জানি এখানে প্রতি 10 মিলিমিটার অফ PaCO2 এর জন্য পিএইচ বাড়বে পিএইচ বাড়বে 0.03 সেই হিসাবে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে এখানে 2 3 করে 6 পিএইচ বাইরে হবে 7.40 প্লাস 0.06 7.46 সুতরাং এই ক্রনিক যদি হয় রেসপিরেটরি অ্যালকোহলিক ওই ভদ্রলোকের পিএইচ হওয়া উচিত 7.46 এবং ওই ভদ্রলোকের বাইকার্বনেট হবে আমরা যদি এভাবে করি একুটি ছিল 2 কিন্তু ক্রনিকে বাইকার্বনেট বেশি অ্যাবজর্পশন হবে সময় পাবে সেই বাইকার্বনেট অ্যাবজর্পশনের জন্য সেই জন্য বাইকার্বনেট 5 এখানে 2 10 তার মানে বাইকার্বনেট কমতে কমতে একদম 14 হয়ে যাবে এক্সপেক্টেড এই এক্সপেক্টেড ভ্যালু বার করার উদ্দেশ্য হলো যদি এক্সপেক্টেড অনুযায়ী না হয় তাহলে বুঝতে পারে যে এটা আর সিঙ্গেল ডিসঅর্ডার নয় এখানে কোনো মিক্সড ডিসঅর্ডার কাজ করতেছে আমরা এখন রেসপিরেটরি 6টা ভিতরে 4টা শেষ করলাম একটা রেসপিরেটরি অ্যাসিডোসিস একুট ক্রনিক এবং রেসপিরেটরি অ্যালকোহলিক একুট ক্রনিক এখন আমরা যাই মেটাবলিক অ্যাসিডোসিস আমি আগেও বলেছি মেটাবলিক অ্যাসিডোসিসের কোনো একুট এবং ক্রনিক নাই এটা অলওয়েজ একুট এটা ক্রনিক হয় না সাধারণত অলরেডি কম্পেনসেশন হয়ে যায় যদি না অন্য কোনো প্যাথোলজি কাজ না করে আমরা যখন একটা রোগীকে চিকিৎসা করবো আমরা কিন্তু অ্যাসিড বেস ডিজঅর্ডার চিকিৎসা করবো না উইল ট্রিট দ্য পেশেন্ট মানে একটা পেশেন্টে কিন্তু মেটাবলিক অ্যাসিডোসিসের সাথে অনেকগুলো প্যাথোলজি থাকতে পারে সুতরাং আমরা যখন ইভ্যালুয়েশন করবো তখন অ্যাজ এ হোল রোগীটাকে ইভ্যালুয়েশন না করলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে সুতরাং মেটাবলিক অ্যাসিড মানে কি আইদার বাইকার্বনেট কম হবে নর্মাল হচ্ছে 20-26 নর্মাল লেস দেন 22 হবে কজ হলো আইদার অ্যাসিড বাড়বে অ্যাসিড অ্যাড হবে বা বডি তৈরি হবে অথবা বেস কমবে অথবা দ্যাট মিনস কিডনি দিয়ে এক্সক্রিশন হবে যেমন যাও পরে আমরা আসতেছি সুতরাং কম্বিনেশন কেমনে হবে কম্বিনেশন হবে বাই হাইপার ভেন্টিলেশন যখনই কোনো রকম মেটাবলিক অ্যাসিডোসিস হয় লাংস কাজ করা শুরু করবে এবং হাইপার ভেন্টিলেশন কইরা সে কার্বন ডাইঅক্সাইড ওয়াশার করে দেওয়ার চেষ্টা করবে ইফ দেয়ার ইজ নো লাং প্যাথোলজি হলে কিন্তু চেহারা ভিন্ন হয়ে যাবে হইতে পারে না একরকম মেটাবলিক অ্যাসিডোসিসে তার ফিউবরি আছে তখন কিন্তু আমি পিওর মেটাবলিক অ্যাসিডোসিস ফিচার কিন্তু পাবো না কিন্তু সেজন্য আমরা যখন দেখাচ্ছিলাম আমরা বলছিলাম যে ডোন্ট ট্রিট দ্য রিপোর্ট ট্রিট দ্য নাম্বার ট্রিট দ্য পেশেন্ট আগের মতো অঙ্ক কষি আমরা এখন
এখানে যেহেতু একুট কণিক নাই, একটাই অঙ্ক, ফর এভরি ডিক্রিজ অফ 1 মিলি ইকুইভ্যালেন্ট অফ বাইকার্বনেট pH will decrease by 0.015 and PCO2 will decrease by 1.5 millimeter mercury. এটাই ছবি দিয়ে এখানে দেখানো হয়েছে, আর কিছু না। এখন আমরা এক্সপেক্টেড PCO2 কত হবে, এটা উইন্টার ফর্মুলা বলে, এটা বইতে আছে। মানে আমরা যদি এই রোগীর বাইকার্বনেট কম আছে, আমরা যদি কার্বনের কত হচ্ছে যদি আমি দেখি কত হওয়া উচিত, তাইলে এটা হলো ফর্মুলাটা 1.5 ইন্টু বাইকার্বনেট প্লাস 8 প্লাস মাইনাস 2, এটা একটা ফর্মুলা আছে। আরেকটা ফর্মুলা আছে এক্সপেক্টেড PCO2 মাপার, সেটা হলো বাইকার্বনেট প্লাস 15 প্লাস মাইনাস 2, মোটামুটি একই রেজাল্ট হয়। আর সবচেয়ে সহজ ফর্মুলা হলো লাস্ট 2 ডিজিট অফ পিএইচ যা হবে তার লাস্ট 2 ডিজিটে হবে এক্সপেক্টেড PCO2। এটা খুব সহজ, মানে রাফ এস্টিমেশনের জন্য। এখন যদি দেখি আমি if PaCO2 levels are higher than expected, তাহলে কি হবে? There is secondary respiratory acidosis. pH বেশি আছে, তাইলে এখানে সাথে respiratory acidosis আছে। যেমন মনে করলাম যে এই যে বললাম যে সিবুরি, যদি মেটাবলিক অ্যাসিডের সাথে সিবুরি থাকে তাহলে কিন্তু respiratory acidosis সাথে যোগ হবে, তখন কিন্তু pH কিন্তু আমি যে এক্সপেক্টেড হবে তার চেয়ে pH বেশি, তাতে বেশি হবে। If PCO2 levels are lower than expected, there is secondary respiratory alcoholism, মানে উল্টাটা হবে। আচ্ছা, এখন একটু ডিটেইলে আমরা যাচ্ছি। কটা বাজে? 10টা বাজে। আমরা কতক্ষণ কন্টিনিউ করব? ডক্টর হাসান, প্রফেসর পাটোয়ারি। হ্যাঁ, আপনি স্যার হ্যাঁ, আমাদের বেসিক আর আমরা স্যার শেষ করবো 10:40 দিকে। আপনি স্যার কতক্ষণ? আচ্ছা দেখি 10:20 আপনি 10:20 শেষ করে ফেলেন স্যার। কটা বাজে? 10:06 হয়ে যাবে ইনশাআল্লাহ। 10:20 স্যার আপনি শেষ করবেন। এখন তো জটিল জায়গায় আসছি আজ থেকে, যেখানে স্টপ করে মানে এখানে তো বেশি আগান যাবে না, কঠিন জায়গায় আসে বসছি। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বলবা যে স্টপ করতে স্টপ করে দেবো, দরকার হলে বাকিটা পরে বলবো না। ইফ মেটাবলিক অ্যাসিডোসিস প্রেজেন্ট, রিজলভ হয় দ্য অ্যানায়ন অর নন অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস। তার মানে এটা কি অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, নাকি নন অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস? তার মানে আমরা একটু পরেই অ্যানায়ন গ্যাপ নিয়ে কথা বলবো, যেটা আমার কাছে চিরজীবনে খুব কঠিন মনে হয়েছিল। ইদানিং পরেতে মনে হয় যে কিছু বুঝছি, কিন্তু এটা কোনোদিনই বুঝি নাই আমি। এখন কিছু বোঝার চেষ্টা করি, যেহেতু পরেই তো হয়, কিছু বোঝার চেষ্টা করছি, তাও পুরো বুঝি কিনা সন্দেহ হচ্ছে আমার। ছেলেরা কিন্তু দেখছি অনেকে বোঝে। যাও, ছেলেরা মানে ছেলেরা মেয়েরা সবাই, ছাত্রীরা। অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিড মানে এখানে অ্যাসিড বাড়বে, আর অ্যাসিড মানে অ্যানায়ন গ্যাপ বেশি হবে। আর নন অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিড মানে বেসটা কমবে এবং সাথে ক্লোরাইড বাড়বে। এই জন্য এটাকে বলা হয় অলসো কল্ড হাইপারক্লোরোমিক মেটাবলিক অ্যাসিডোসিস। আমি আসতেছি। এবং অ্যানায়ন গ্যাপ মাপলে আবার ঝামেলা আছে, আবার পরে বাইকার্বনেট গ্যাপ মাপতে হবে যদি অ্যাসিডোসিস থাকে। অ্যানায়ন গ্যাপের মাপার সবচেয়ে মানে এটাই ফর্মুলা, একটাই ফর্মুলা, সোডিয়াম থেকে বিয়োগ করবো ক্লোরাইড বাইকার্বনেট। ক্লোরাইড বাইকার্বনেট দুইটা যোগফল যদি সোডিয়াম থেকে বিয়োগ করি, এটাকে হলো অ্যানায়ন গ্যাপ। অর্থাৎ আমি আস্তে আস্তে আসতেছি, এটা একটু ঝামেলা আছে। ডিফারেন্স বিটুইন দি মেজার্ড ক্যাটায়ন, এইগুলো হলো অ্যানায়ন, মেজার্ড ক্যাটায়ন এন্ড মেজার্ড অ্যানায়ন। এইটা মাপা যেটা থাকে, যে আয়নগুলো মাপা যাচ্ছে না, সেটাই অ্যানায়ন গ্যাপ। এবং অ্যানায়ন গ্যাপ একটা মিসনোমার টার্ম, গ্যাপ বলতে কোনো শব্দ নাই, এটা আমি পরে বলতেছি। আচ্ছা, প্যাশন বাইকার্বনেট গ্যাপটা কেমনে মাপি আমরা? প্যাশন বাইকার্বনেট প্লাস অ্যানায়ন গ্যাপ, ডেল্টা অ্যানায়ন গ্যাপ কেমনে মাপি আমরা? মেজার্ড অ্যানায়ন গ্যাপ মাইনাস নর্মাল অ্যানায়ন গ্যাপ। এটা মাপার উদ্দেশ্য হলো, যদি নর্মাল হয় বাইকার্বনেট গ্যাপ 24 যদি থাকে, এটা নর্মাল আমরা পরে বলবো, এটা হলো অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। যদি বাইকার্বনেট গ্যাপ লেস দেন 20 হয়, তাহলে বুঝতে হবে যে অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের সাথে নন অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস আছে,
যদি বাইকার্বনেট গ্যাপ মোর দেন 28 হয় তাহলে বুঝতে হবে যে অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডের সাথে মেটাবলিক অ্যালকোহলিসিস। এটা আমি পরে আবার আসতেছি, এগুলো কিন্তু নোট করে ফেলতে হবে, পরে কাজে লাগবে। এইটা হলো অ্যানায়ন গ্যাপ কনসেপ্ট, যেটা আমি জীবনে বুঝি নাই, এখন বোঝার চেষ্টা করতেছি। এটা হলো ইলেকট্রিক নিউট্রাল আসল জিনিসটা। যেমন এটা আমরা সবাই জানি বা জানা উচিত যে সিরাম কনসেন্ট্রেশন অফ ক্যাটায়নস অর্থাৎ পজিটিভ আয়নস সোডিয়াম পটাশিয়াম বা আরো অন্য কিছু শুড ইকুয়াল দ্য সিরাম কনসেন্ট্রেশন অফ ক্যানায়নস নেগেটিভ আয়নস 154 বোধহয় সমান সমান থাকবে, এই বডি কোনো হেরফের নাই। এইটা হলো বেসিক কনসেপ্ট। কিন্তু সিরাম কনসেন্ট্রেশন অফ ক্যাটায়নস is always equal to serum concentration of anions. অর্থাৎ positively charged ions is always equal to negative charged ions, that means 154. এটা হলো জিনিসটা, কনসেপ্টটা এইভাবে আসছে। ধরো আমি যদি ক্যাটায়ন গুলো ধরি, কি কি ক্যাটায়ন আছে? সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং টোটাল 151। আর অ্যানায়ন কি কি আছে? ক্লোরাইড, বাইকার্বনেট, প্রোটিন, অর্গানিক অ্যাসিড, ফসফেট, সালফেট। আমরা যে মাপি, আমরা কিন্তু যখন রিপোর্টে আসি আমরা কিন্তু ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম কিন্তু মাপতে আলাদাভাবে মাপতে হয়। আমরা কিন্তু এগুলো মাপি না, আমরা কিন্তু মাপি না এগুলো। আমরা সোডিয়ামে মাপি, পটাশিয়াম মাপি, ওখানে ক্লোরাইড, বাইকার্বনেট মাপি। এই প্রোটিন, অর্গানিক অ্যাসিড, ফসফেট, সালফেট এগুলো কিন্তু মাপলো, ফসফেট আলাদাভাবে মাপা হয়, কিন্তু অ্যানায়ন ক্যাটায়ন মাপা হয় না। কিন্তু আমরা রিপোর্ট পাই সোডিয়ামের আর ক্লোরাইড, বাইকার্বনেটের। এখন আমি যদি এভাবে মাপি জিনিসটাকে, ধরেন মেজার্ড ক্যাটায়ন যদি আমি মাপি, মেজার্ড ক্যাটায়ন মানে সোডিয়াম, অনেকে পটাশিয়াম যোগ করে, কেউ পটাশিয়াম যোগ করে, আর মেজার্ড অ্যানায়ন মানে বাইকার্বনেট। এটার যেটা বিয়োগফল কি হবে? এগুলা বিয়োগফল মানে আনমেজার্ড অ্যানায়ন। এই যে বিয়োগফলে যেগুলো থাকলে এটা কিন্তু আসলে অ্যানায়ন গ্যাপ। এই বিয়োগফল যেটা থাকে সেটাকে অ্যানায়ন গ্যাপ বলা হয়। আমি আর্টিকেল যদি করি, এটা আমি আগে বললাম, the total anions are the same as the total cations. Anion gap is an artifact because some ions are not measured. যদি আমরা সবগুলো মাপতে পারতাম তাহলে যে সব ক্যাটায়ন মাপতাম, এখানে 151 হইতো, সব অ্যানায়ন মাপতে পারতাম, সব যদি মাপতে পারতাম 151 হতো, 151 হইতো। যেহেতু আমরা সবগুলো মাপতে পারি না, সেই জন্য বিয়োগ করলে এই অমাপা জিনিসগুলো থেকে যাচ্ছে, এবং যে অমাপা জিনিসটা থাকে সেটি হলো অ্যানায়ন গ্যাপ। এবং গ্যাপ ইজ মেইনলি ডিউ টু আনমেজার্ড প্রোটিনস, ফসফেট এন্ড সালফেট। এই যে এগুলো আমরা সাধারণত মাপতে পারি না, এই মাপতে না পারার কারণে কিন্তু এই গ্যাপটা তৈরি হচ্ছে, এবং এইটাকেই আমরা বলি যে অ্যানায়ন গ্যাপ। আমি যদি আবারও আসি, অ্যানায়ন গ্যাপ আমি যদি এভাবে হিসাব করি, সোডিয়াম প্লাস আনমেজার্ড ক্যাটায়ন, এই যে এটা এদিকে ডাইন দিকে, এদিকে দেখা যাচ্ছে জানি না, ডাইন দিকে যে নীল যে রংটা আছে, এখানে আমি দেখি যে আমি যদি এইভাবে অঙ্কটা এভাবে মিলাই, প্রথম লিখলাম সোডিয়াম আর সবগুলো লিখলাম নিচে, আমার কাজটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি যদি এভাবে অঙ্কটা করি, ওই যে অ্যালজেব্রার ফর্মুলার মতন, a + b হোল স্কয়ার ইকুয়াল টু কি জানি ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরকম যদি আমি অঙ্কটা মিলাই এইভাবে, তাইলে সোডিয়াম প্লাস এগুলো সব আনমেজার্ড ক্যাটায়ন লিখলাম, আর এদিকে লিখলাম ক্লোরাইড প্লাস বাইকার্বনেট, আর এগুলোকে সবগুলোকে প্রোটিন, অর্গানিক অ্যাসিড, ফসফেট, সালফেট লিখলাম আনমেজার্ড অ্যানায়ন। এখন যদি ঘুরে যদি দেই অঙ্কটাকে অ্যালজেব্রার মতন, তাহলে কি হবে? আনমেজার্ড অ্যানায়ন মাইনাস আনমেজার্ড ক্যাটায়ন, এটা হলো অ্যানায়ন গ্যাপ, ইজ ইকুয়াল টু সোডিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট। তার মানে এই যে আনমেজার্ড অ্যানায়ন মাইনাস আনমেজার্ড ক্যাটায়ন, এটাই অ্যানায়ন গ্যাপ, যেটা সোডিয়াম থেকে ক্লোরাইড, পটাশিয়াম, বাইকার্বনেট বাদ দিলেই এটা বাড়িয়ে যাবে। দ্যাট ইজ anion gap is calculated by the difference between positively charged measured cation, sodium, potassium, অনেক সময় পটাশিয়াম যোগ করা হয়, from negatively charged measured anion, that is chloride bicarbonate. That is anion gap means sodium minus chloride bicarbonate.
এখন দেখো নরমাল অ্যানোন গ্যাপ কত হবে, তাইলে সোডিয়াম আমরা জানি 140, ক্লোরাইড FH4 বাইকার্বনেট 24, যোগ বিয়োগ করলে 12 ± 4, এইটা হলো নরমাল অ্যানোন গ্যাপ ডিউ টু এই যে মাপজোপ করতে পারতেছি না, এইগুলা থাকে 12, এগুলো ইলেকট্রিক্যালি মাপতে পারি না আমরা, এই জন্য এই 12। ইফ অ্যানোন গ্যাপ ইজ ক্যালকুলেটেড ইউজিং পটাশিয়াম, দি নরমাল অ্যানোন গ্যাপ ইজ 16। অনেকে এখানে এই সোডিয়ামের সাথে পটাশিয়াম যোগ করে, বিশেষ করে অ্যাপোলজিস্টরা যোগ করে, এটাও অনেক করতে পারো, তখন কিন্তু অ্যানোন গ্যাপটা হয়ে যাবে 16 ± 4। তোমার মেয়েরে উইশ করলা না আজকে ডটার্স ডে? আচ্ছা আচ্ছা বুঝতে পারি তো। আচ্ছা, কজ অফ অ্যানোন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। আমরা যদি অ্যাসিড প্রোডাকশন 3 ভাবে হইতে পারে। একটা বলতে বডিতে অ্যাসিড তৈরি হচ্ছে, যেমন আমরা জানি ল্যাকটিক অ্যাসিডোসিস হতে পারে, আবার কিটো অ্যাসিডোসিস, এগুলোতে বডিতে অ্যাসিড তৈরি হয়, তাইলেও কিন্তু বডিতে অ্যাসিড বাড়ার কারণেও মেটাবলিক অ্যাসিডোসিস হবে। আবার অ্যাসিড অ্যাড হইতে পারে, যেমন মিথানল খায়, এগুলো অ্যাসিড, কার্বন পয়জনিং, এগুলো অ্যাসিড তৈরি হয়। আবার অ্যাসিড এক্সক্রিশন হইতে পারে বেশি বেশি, ডিহাইড্রেশন, হাইপোঅ্যালডোস্টেরিজম, রেনাল ফেলিউর, এগুলো অ্যাসিড এক্সক্রিশন হইতে পারে। এখন যদি আমরা এটার সাথে সম্পর্ক দেখাচ্ছি আমি, অ্যানোন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস মানে ফ্রম ইনক্রিজ অ্যাসিড, তার মানে ইনক্রিজ আনমেজার্ড অ্যানায়ন্স, মানে যে ঘটনা যেটা ঘটলো, যদি অ্যাসিড যদি বডিতে ঢুকে তাহলে বাইকার্বনেট কমে যাবে, আর বাইকার্বনেট যখন কমবে তখনই কিন্তু এই অ্যানোন গ্যাপটা তখন বেড়ে যাবে, কারণ বাইকার্বনেট তো এদিকে ডান দিকে ক্লোরাইডের সাথে, এদিকে ডান দিকে সোডিয়াম, বাম দিকে বাইকার্বনেট ক্লোরাইড, যেই বাইকার্বনেট কমবে তখন কিন্তু এই অ্যানোন গ্যাপটা বেড়ে যাবে। এই জন্যই এটা হলো অ্যানোন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হবে। এবং এখানে যদি আমি এভাবে ধরি, ইনক্রিজ অ্যানোন গ্যাপ কখন হবে, ধরো এখানে সোডিয়াম 140, এখানে আবার ক্লোরাইড বেড়ে যাবে, বাইকার্বনেট কমলে ক্লোরাইড বেড়ে যায়, তাইলে ক্লোরাইড বাইরে 140 হলো, 104 হলো, বাইরে কমে গেল 120, 20 হলো অ্যানোন গ্যাপ, তার মানে এখানে অ্যানোন গ্যাপটা বেড়ে গেল। এই জন্য এটা বলা হয় অ্যানোন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এইগুলা এই যেগুলো নাকি আমি আগে দেখাইলাম, এই মানে ইলেকট্রিক অ্যাসিডোসিস, কিটো অ্যাসিডোসিস। আর কজ অফ নন অ্যানোন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, এখানে যেটা হবে, এখানে বেস অ্যাক্সিশন বেশি হবে, লস অফ বাইকার্বনেট বেশি হবে। যেমন আমাদের বেস্ট এক্সাম্পল হলো রেনাল অ্যাসিডোসিস, এখানে বাইকার্বনেট এক্সক্রিশন বেশি হয়, ইনস্টার লস হয়, আমরা জানি ডায়রিয়া বা অ্যালিস্টোমি, ফিস্টুলা, এগুলোতে বাইকার্বনেট লস হয়। বাইকার্বনেট লস হলে এখানে বাইকার্বনেট লস হলে ক্লোরাইড বাড়ে এবং দুইটা ব্যালেন্স হয়ে যায়, ব্যালেন্স হওয়ার কারণে অ্যানোন গ্যাপটা নর্মাল থাকে। বা যদি কোনো কারণে ইনজেকশন হয়, অ্যাসিড যদি অ্যালকালি ইনজেকশন হয় তাহলে হইতে পারে। এখানে দেখো ঘটনা কি করে, এখানে বেসটা কমে, বাইকার্বনেট কমে, কিন্তু ক্লোরাইড বাড়ে। যেমন এখানে দেখো এক্সাম্পলটা, এখানে দেখো অ্যানোন গ্যাপ বাইকার্বনেট কমছে বা এক্সচেঞ্জ হয়ে গেছে, কিন্তু তার বিনিময়ে ক্লোরাইড বাড়ছে, এবং এই দুইটা হওয়ার পরে আলটিমেটলি কিন্তু অ্যানোন গ্যাপটা নর্মাল থাকতেছে, সুতরাং অ্যানোন গ্যাপে কোনো চেঞ্জ এখানে হয় না। এই জন্য একে বলা হয় নন অ্যানোন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এটা একটু বলে দিই, শেষ পর্যায়ে আছি আমি, বেশি নাই আর স্লাইড। যদি আমি তখন দেখবো যে মেটাবলিক অ্যাসিডোসিস, তখন আমাকে বাইকার্বনেট গ্যাপ দেখতে হবে। এটা আরো নাম আছে, বিভিন্ন বই বিভিন্ন নাম। বাইকার্বনেট গ্যাপ, অনেকে কারেক্টেড বাইকার্বনেট বলে, অনেকে ডেল্টা গ্যাপ বলে। এটাকে করা হয় মিক্সড মেটাবলিক ডিসঅর্ডার আছে কিনা, মানে আমি তো মেটাবলিক অ্যাসিডোসিস দেখলাম, আছে মেটাবলিক অ্যাসিডোসিস, কিন্তু সাথে কি মেটাবলিক অ্যালকালিস থাকতে পারে না? হ্যাঁ, এটা আছে কিনা দেখার জন্যই আমি অ্যানোন গ্যাপ দেখার পরে কিন্তু আমাকে বাইকার্বনেট গ্যাপ দেখে নিতে হবে। ইফ অ্যানোন গ্যাপ ইজ প্রেজেন্ট, ডিটারমিন দ্য প্রেজেন্স অফ এনি কনকমিনেন্ট মেটাবলিক ডিসঅর্ডার বাই মেজারিং বাইকার্বনেট গ্যাপ। আর বাইকার্বনেট গ্যাপ মাপার বুদ্ধি হলো প্যাশেন্ট বাইকার্বনেট প্লাস ডেল্টা অ্যানোন গ্যাপ। আর ডেল্টা অ্যানোন গ্যাপ মানে মেজার্ড অ্যানোন গ্যাপ মাইনাস নর্মাল অ্যানোন গ্যাপ, এবং যেমন প্যাশেন্ট অ্যানোন গ্যাপ থেকে প্যাশেন্ট অ্যানোন গ্যাপ হলো নর্মাল মানে মেজার্ড, প্যাশেন্ট অ্যানোন গ্যাপ বলে মেজার্ড অ্যানোন গ্যাপ, আর নর্মাল তো আরো আমরা জানি। এটা যেটা হবে, এটা একটা অঙ্কের ব্যাপার, অঙ্কটা মুখস্থ করে ফেলতে হবে, খুব সহজ।
এখন কি কাজে লাগবে? যদি বায়োকেমিক্যাল গ্যাপ নর্মাল হয়, যেমন বায়োকেমিক্যাল গ্যাপ নর্মাল হলো 24 হয়, তাহলে বুঝতে হবে পিওর অ্যানন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। যদি বায়োকেমিক্যাল গ্যাপ লেস দেন 20 হয়, তাহলে বুঝতে হবে, আমরা যখন পরে অঙ্ক করবো তখন কিন্তু এগুলো কাজে লাগবে, তখন বুঝতে হবে যে এটা অ্যানন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস প্লাস নন অ্যানন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। আর যদি অ্যানন গ্যাপ বায়োকেমিক্যাল গ্যাপ মোর দেন 28 হয়, তাহলে বুঝতে হবে যেটা অ্যানন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস প্লাস সাথে আছে মেটাবলিক অ্যালকালোসিস। অঙ্কগুলো একটু পরে স্ক্রিনশট নিয়ে থাকলে বা যে স্লাইডগুলো পাও, এগুলা বইতে কিন্তু সব বইতে কিন্তু এভাবে গোছানো নাই, এই জন্য তোমাদের প্রেজেন্টেশন নিয়ে নিলে পরে কাজে লাগবে। এই দেখো পিওর অ্যানন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস মানে কি? ডায়াবেটিক, এটা এক্সাম্পল হলো ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস। এখানে দেখো অ্যানন গ্যাপ 20 বেশি আছে, বাইকার্বনেট কম আছে, এবং বাইকার্বনেট গ্যাপ হলো এখানে 24, তার মানে 24 মানে এটা অ্যানন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। আর যদি আমি এভাবে ধরি এটা ডায়াবেটিক অ্যাসিডোসিস উইথ ডায়রিয়া, তার মানে এখানে অ্যানন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস আছে, আবার নন অ্যানন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস আছে ডিউ টু ডায়রিয়া। এখানে কি হবে? এখানে অ্যানন গ্যাপ বেশি আছে কিন্তু বাইকার্বনেট অনেক কম, আর বাইকার্বনেট কম থাকার কারণে গ্যাপ হয়ে গেছে 16, তার মানে লেস দেন 20 বাইকার্বনেট গ্যাপ। তার মানে এই রোগীটার অ্যানন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস প্লাস নন অ্যানন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস আছে। এখন আসি আমি এই রোগীটার অ্যানন গ্যাপ 20, মানে অ্যানন গ্যাপ ঠিক বেশি আছে, কিন্তু বাইকার্বনেট 22 কম আছে, কিন্তু কম থাকলেও কিন্তু বাইকার্বনেট এখানে একটু বেশি, মানে টুয়ার্ডস বেশি আর কি, বেশির দিকে আছে। তখন আমি বাইকার্বনেট গ্যাপ কি হবে পেশেন্টের 30, তারপর বাইকার্বনেট গ্যাপ বেশি এখানে, তার মানে এখানে বাইকার্বনেট গ্যাপ মোর দেন 28, তার মানে এই রোগীটার অ্যানন গ্যাপ মেটাবলিক অ্যাসিডের সাথে মেটাবলিক অ্যালকালোসিস আছে। এক্সাম্পল হলো কার্ডিয়াক অ্যারেস্ট বেশিছিল, কিন্তু তাকে বেশি করে সোডিয়াম বাইকার্বনেট দেওয়া হয়েছে, সেই জন্যই ওনার আগে মেটাবলিক অ্যাসিডোসিস ছিল, অ্যানন গ্যাপ মেটাবলিক অ্যাসিড ছিল ডিউ টু কার্ডিয়াক অ্যারেস্ট, কিন্তু এখন মেটাবলিক অ্যালকালোসিস যোগ হয়ে গেছে। এটা অঙ্কের ব্যাপার। নেক্সট ক্লাস যারা করবা তারা কিন্তু এই লেকচারটা পড়ে বুঝে আসতে হবে, যারা আগে পড়ো নাই। আচ্ছা, এই যাবো 10 স্লাইড শেষ। এটা হলো অ্যানন গ্যাপ মেটাবলিক অ্যাসিড, আমি একদম দেখাই ফেলেছি অলরেডি। ডক্টর তালা রেডি হও, এটা অবশ্যই দেখানো গেছে কিনা। এই যে একটা সঙ্গে বেটে বলে নেই, মেটাবলিক অ্যালকালোসিসটা আমি বলা হয় নাই, এটা হলো বাইকার্বনেট বেশি হবে, তার মানে আইদার অ্যাসিড কমবে অথবা বেস বাড়বে। এক্সাম্পল হলো হাইপারভেন্টিলেশন। এটা হলো মেটাবলিক অ্যালকালোসিস ডিপ্রেস রেসপিরেটরি সেন্টার and produce a compensatory increase in PaC2. এটার একটা ফর্মুলা আছে, বাইকার্বনেট কমলে বা বাড়লে এখানে মেটাবলিক অ্যালকালোসিসের জন্য এক্সপেক্টেড PaC2 কত হবে, এটা ফর্মুলা হলো 0.9 ইনটু বাইকার্বনেট প্লাস 20, এখানে প্লাস মাইনাস 20, প্লাস এখানে প্লাস মাইনাস এখানে আসবে, প্লাস 20 এখানে প্লাস মাইনাস 2। আর এটাও একটা ফর্মুলা এক্সপেক্টেড PaC2, এটাও একটা ফর্মুলা বাইকার্বনেট প্লাস 15 প্লাস মাইনাস 2, এটাও একটা ফর্মুলা। এটা হলো এরকম, এখানে ফর যেহেতু একটাই মেটাবলিক অ্যালকালোসিস একুট কোডিক নাই, সুতরাং বাইকার্বনেট যদি একবারে পিএস বাড়বে 0.015 এবং কার্বন ডাইঅক্সাইড বাড়বে 0.9, এটা দেখানো হয়েছে। এটা ওই ফর্মুলা দিতে ফেলা দেখতে হবে যে এটা এক্সপেক্টেড হয়েছে কিনা। আমরা 7টা স্টেপ শেষ করছি, মানে 7 নম্বর স্টেপ হলো ডিটারমাইন অ্যানন গ্যাপ এবং বাইকার্বনেট গ্যাপ। এখন প্লাস শেষ পর্যায়ে আছি আমরা। এখন আমরা দেখবো স্টেপ 8, আমার 11 স্টেপের 8 নম্বর স্টেপ হলো ডিটারমাইন অক্সিজেন স্ট্যাটাস। এটা আমরা PA2 দিয়ে দেখতে পারি অথবা sp2 দিয়ে দেখতে পারি, মোটামুটি কোলেট না করলেই বুঝতে হবে যে কোথাও কোনো গোলমাল আছে মাপ দেবে। এখানে মাইল্ড, মডারেট, সিভিয়ার ভাগ করা যায়, বিভিন্ন রেঞ্জ আছে। তারপর 9 নম্বর যেটা করবো আমরা, 9 নম্বরে করবো আমরা অ্যাসেস দ্য পেশেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আমি আগেও বলছি, এটা এখানে আছে বোধ হয়, ডোন্ট ট্রিট দ্য, এখানে অ্যাজ উইথ এনি ল্যাব টেস্ট উই আর টু ট্রিট দ্য পেশেন্ট নট দ্য নাম্বার। দুঃখের বিষয়, আজকে তোমার কি রোগী? স্যার সোডিয়াম 131, পটাশিয়াম স্যার 3 স্যার,
কারণ আরে রোগীর কোনো খবর নাই, সোডিয়াম পটাশিয়াম বাইকার্বনেট বলা শুরু হয়ে গেছে। এটা আমরা দেখে আসছি, দেখে আসছি, প্রফেসর পাটোয়ারি এখানে আছে। এটা হওয়া উচিত না। আগে রোগীর কন্ডিশন বলতে হবে, রোগী কি আছে, তারপর তুমি আবার সোডিয়াম বলো, যাই কিছু বলো, সবকিছু বলো। এবং সব ল্যাবরেটরির জন্য সব ইনভেস্টিগেশন এটা প্রযোজ্য যে অ্যাসেস দ্য পেশেন্ট, চেক ফর কনসিস্টেন্সি উইথ দ্য পেশেন্টস কন্ডিশন এন্ড বেসলাইন। পিএইচ নরমাল, রোগী কিন্তু মরিবান হইতে পারে, সুতরাং পেশেন্ট কন্ডিশনের সাথে মিলিয়ে রাখতে হবে এবং সম্ভবত আগের বেসলাইন যদি থাকে সেটা মিলিয়ে রাখতে হবে। সিরিয়াল এবিজি আর অফেন মোর ইম্পর্টেন্ট দেন দ্য সিঙ্গেল এবিজি। এরপর দেখবো 10 নম্বর, চেক ফর একুরেসি এন্ড এরর। আসলে রিপোর্ট ঠিক আছে কিনা, আসলে রিপোর্টটা ঠিক আছে কিনা, এবং রিপোর্টটা ঠিক আছে কিনা যার সাথে দায়িত্ব কিন্তু আমরা ক্লিনিশিয়ানদের। কারণ এটা তো যারা এখানে প্র্যাকটিস করে প্রফেসর পাটোয়ারি বলতে পারবে বহু রিপোর্ট ভুল আসে, অথবা বহু রিপোর্টে ইন্টারপ্রিটেশন ভুল হয় আমাদের। সুতরাং এই চেক দ্য পেশেন্ট, ডাজ দ্য এবিজি লাইন আপ উইথ দ্য পেশেন্ট ক্লিনিক্যাল কন্ডিশন। পেশেন্ট ক্লিনিক্যাল কন্ডিশনের সাথে এবিজি রিপোর্ট মিলতেছে কিনা দেখতে হবে। চেক ল্যাব ভ্যালুস, ডাজ এবিজি লাইন আপ উইথ দ্য ল্যাব রিপোর্ট। যেমন বাইকার্বনেট সাথে টোটাল কার্বনের মিল থাকা লাগবে, এগুলো মিলে দেখতে হবে। চেক PO2 FiO2 রিলেশনশিপ, মিলে দেখতে মিলতেছে কিনা। চেক PO2 SpO2 রিলেশনশিপ, কারণ পাস অক্সিমেট্রি একরকম আসলো, PO2 অন্যরকম আসলো, দেখতে হবে না মিলে গোলমাটা কথা বাইর করতে হবে। চেক PO2 PCO2 রিলেশনশিপ, এটা কি রুম টেম্পারেচার না হয়েছে না রুম টেম্পারেচার না হয়েছে এবং অ্যাটমসফিয়ার টেম্পারেচার না হয়েছে কিনা, রোগীর মাস্ক পরানো ছিল কিনা, রোগী অক্সিজেন পাচ্ছে কিনা, এগুলা মিলিয়ে দেখতে হবে। এবং একটা হিসাব আছে, at room temperature and normal atmospheric pressure the combined PO2 and PCO2 should never exceed 150 মিলিমিটার আমার খালি হিসাব করে জানতে হবে আমাদেরকে। এবং স্যাম্পলিং এরর, এটা তো না হওয়ার কোনো কারণ নাই, একজন রিপোর্ট আরেকজন দিয়ে দিতে পারে। এবং আরো কিছু আছে, এগুলো যারা আমরা ক্লিনিশিয়ান তারা আমরা জানি এবং ভবিষ্যতে আরো জানার চেষ্টা করবো। এটা না দেখা পর্যন্ত এই রিপোর্ট নিয়ে কথা বলা যাবে না। লাস্ট ফাইনাল ইন্টারপ্রিটেশন, এত কিছু করার পরে এখন ফাইনাল ডায়াগনোসিস ইন্টারপ্রিটেশন হবে। ফাংশন ক্লাসিফিকেশন, টেকনিক্যাল ক্লাসিফিকেশন মিলিয়া একটা ক্লাসিফিকেশন আমরা আসবো, তবে দুইটা ইউজ করা ভালো, কিন্তু করা ভালো। আমি বোধ আর বেশি করে দেওয়া ঠিক হবে না, আমি এতক্ষণ ল্যাবে ছিলাম। যদি সময় সুযোগ হয় এবং আল্লাহ রহমত হয়, মেহরবানি হয়, তাহলে আমরা আগামী দিন বেড সাইডে ঢুকবো। আমার মনে হয় ধন্যবাদ তো সবাইকে দেওয়া উচিত, বিশেষ করে যারা স্টুডেন্ট তারা তো ধন্যবাদ পাবে, তারা কষ্ট করে করোনাকালীন সময় তারা লেখাপড়া চালিয়ে যাচ্ছে, এটা একটা আমাদের অহংকার এবং গর্বের বিষয়। এবং এখানে বিডি ফিজিশিয়ান তার এই দলবল নিয়ে এখানে হাজির হয়েছে, প্রথম থেকে সে কাজ করতেছে। এবং আজকে প্রফেসর পাটোয়ারি অনেকক্ষণ থেকে বলে মনে আছে এই আমাদেরকে সময় দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। যদি এবং আরো কেউ থাকে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ। ধন্যবাদ স্যার। আমরা প্রথম কথা হচ্ছে আজকে আমরা অত্যন্ত আনন্দিত। আসলে আমাদের পুরো গ্রুপ, আপনি যখন করোনা আক্রান্ত হন পুরো গ্রুপ প্রত্যেক দিন আপডেটেড ছিল আপনার ব্যাপারে, সবাই উদ্বিগ্ন ছিল। এবং স্যার আপনার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বোধ হয় স্যার এই যে আপনার স্টুডেন্ট, আপনার ডাক্তারদের ভালোবাসা, আপনার ডিগ্রিজ, আপনার পোস্ট, আপনার পদবি, সবকিছুর চেয়ে বোধ হয় স্যার আপনার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এবার স্যার আপনার এই ভালোবাসাটুকুই সবার জন্য স্যার, বা আপনার জন্য যেটা ছিল স্যার। আমি স্যার আজকে বেশি কোশ্চেন নিব না স্যার, কারণ যেহেতু আমাদের সেকেন্ড পার্ট রয়ে গিয়েছে, ওই দিনে আমরা কোশ্চেন আনসার সেশনটাই করবো। আমি স্যার আজকে শুধু 2-3টা কোশ্চেন নিয়ে স্যার আমরা শেষ করব। আমি একটু প্রথম কোশ্চেন আমাদের চেয়ারপারসন প্রফেসর ডক্টর ইসমাইল পাটোয়ারি স্যারের কাছে নিচ্ছি। যদিও আমাদের প্রফেসর আব্দুল জলিল চৌধুরী স্যার মেনশন করেছেন স্যার, তারপর আপনার ক্ষেত্রে স্যার when interpreting an ABG which is most important to look at first? আচ্ছা, রাইট। এসানকে ধন্যবাদ। আসলে এখানে জলিল ভাই ডিটেইলস বলে ফেলেছেন। এবিজির জন্য প্রথমে আমাদের দেখতে হবে পিএইচ দেখার পরে আমরা বলবো যে এটা অ্যাসিডেমিয়া অথবা এটা অ্যালকোহলিসিসের দিকে যাচ্ছে কিনা। যদি পিএইচ 7.35 এর নিচে হয় তাহলে আমরা সেটা অ্যাসিডোসিস চিন্তা করব। আর যদি if it is more than 7.45 তাহলে আমরা সেটা অ্যালকোহলিসিসের দিকে চিন্তা করব। তারপরে স্টেপে আমরা দেখব PCO2, যে এটা রেসপিরেটরি অথবা এটা রেসপিরেটরি কোনো প্রবলেম আছে কিনা।
পিসিওটির ভিতরে আমরা যেটা দেখবো, জলিল ভাই এটা খুব ভালো করে বলেছেন যে এটা রেঞ্জ, আমাদের এভারেজ হচ্ছে 40 মিলিমিটার মার্কারি। যদি 35 এর নিচে যদি হয় তাহলে আমাদের বুঝতে হবে এটা অ্যালকালোসিসের দিকে যাচ্ছে, আর যদি এটা 45 এর বেশি যদি যায় মিলিমিটার মার্কারি তাহলে সেটা রেসপিরেটরি অ্যাসিডোসিসের দিকে যাচ্ছে। সাথে এরপরে আমাদের দেখতে হবে বাইকার্বনেট, যদি বাইকার্বনেট যদি আমাদের নরমাল থাকে, আর যদি তোমার PCO2 যদি সেখানে যদি বেশি থাকে এবং পিএইচ যদি কম থাকে তাহলে সেটা রেসপিরেটরি, এটা অপোজিট ডিরেকশনে মুভ করবে। এটা জলিল ভাই খুব সুন্দর করে বলেছেন। আর এরপরে আমাদের বাইকার্বনেট লেভেল যদি আমরা যদি দেখি পিএইচ কম আছে 7.35 এর নিচে, বাইকার্বনেট কম আছে কিন্তু PCO2 নরমাল আছে, তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে যে এটা মেটাবলিক অ্যাসিডোসিসের দিকে যাচ্ছে। তাহলে এখানে খুব প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা পিএইচ, তারপরে হচ্ছে মানে আমাদের PCO2, এরপরে দেখতে হবে বাইকার্বনেট। এইটা দেখে আমাদেরকে ঠিক করতে হবে যে এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস অথবা রেসপিরেটরি অ্যালকালোসিস। আর এরপরে যদি দেখা যাচ্ছে PCO2 ভালো কিন্তু বাইকার্বনেট কমে যাচ্ছে, পিএইচ সেখানে কম আছে সেম ডিরেকশনে, তাহলে সেটা মেটাবলিক অ্যাসিডোসিস। আর যদি পিএইচ যদি সেখানে বেশি থাকে, বাইকার্বনেটও যদি বেশি থাকে, তাহলে সেটা মেটাবলিক অ্যালকালোসিস, সাথে সেখানে PCO2 টা নরমাল থাকবে। এই হচ্ছে মোটামুটি ভাবে। আর এরপরে তো জলিল ভাই বলেছেন যে অ্যানায়ন গ্যাপটা আমাদেরকে দেখতে হবে, আদার্স গুলো দেখতে হবে। তো ধন্যবাদ এহসান, আজকে একটা সুন্দর প্রোগ্রাম জলিল ভাই করার জন্য। অনেক কঠিন প্রোগ্রামকে উনি অনেক সহজ করে দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। স্যার খুবই কঠিন প্রোগ্রাম আসলে স্যার। আচ্ছা, জলিল স্যারের কাছে একটা কোশ্চেন, খুব বেসিক কোশ্চেন একজন করেছেন, ডাক্তার নূর ইশিতা স্যার। তার কোশ্চেন হচ্ছে স্যার, সিলেকশন ক্রাইটেরিয়া অফ এ পেশেন্ট টু পারফর্ম এবিজি, মানে কি কি ক্রাইটেরিয়ার বেসিসে আমরা এবিজি করব বা সিলেকশন ক্রাইটেরিয়া স্যার। প্রথম প্রশ্নের আমি একটু শেয়ার করি প্রফেসর পাটোয়ারির সাথে। প্রফেসর পাটোয়ারি সব ঠিক আছে, কিন্তু ঘুরে ফিরে প্রথম প্রশ্নটা কি ছিল মনে আছে? জি স্যার। স্যার, মোস্ট ইম্পর্টেন্ট টু লুক এট ফার্স্ট না স্যার, লুক এট ফার্স্ট when interpreting on ABG, which is the most important to look at first? মানে প্রথমে আমরা কি দেখব স্যার একটা এবিজি ইন্টারপ্রিট করতে? আমি যদি বলি প্রফেসর পাটোয়ারি যা বলছে শুধু অ্যাড করব, আই উইল লুক এট ফার্স্ট টু দ্য পেশেন্ট। রাইট। না, এখানে তো এবিজির কথা বলা হয়েছে। না ওই তো ঠিক আছে ওইটা ঠিক আছে, ওটা সবই ঠিক আছে, কিন্তু আমি যদি এক কথা বলতে বলে আমি এক কথা জবাব দেব, আমি বলবো যে আই উইল লুক ফার্স্ট এট দ্য পেশেন্ট, তারপর আমি এবিজি রিপোর্ট দেখবো। আচ্ছা, তারপর না সিলেকশন ক্রাইটেরিয়া তো এখন কথা হলো সিলেকশন ক্রাইটেরিয়া তুমি এখন এটা তো অনেক বিরাট সিলেকশন ক্রাইটেরিয়া, এবিজি কোথায় করবা না, এটা তো এই যতগুলো অসুখের কথা বলা হচ্ছে সবগুলোই তাহলে সিলেকশন ক্রাইটেরিয়া, বরং বলা হচ্ছে যে এবিজি কোথায় করব না সেটা বোধহয় একটা প্রশ্ন করলে ভালো হতো, এবিজি কোথায় করা উচিত হবে না আর কি, কোথায় করলে এবিজি রিপোর্ট মানে ভুল আসতে পারে সেটা একটা হইতে পারে। আর সিলেকশন ক্রাইটেরিয়া মানে সবই তো করতে পারে, সবাই যত রোগ আছে, যত রোগ আমরা আলাপ করলাম, ভবিষ্যতে আলাপ করবো, সবই তো সিলেকশন ক্রাইটেরিয়া নাকি? প্রফেসর পাটোয়ারি কি বলে, কিছু অ্যাড করবে পাটোয়ারি? না না, ঠিক আছে। এবিজি সাধারণত আমরা কখন করি? সাধারণত আমরা যেমন একটা আইসিইউ সেটিংসে অবশ্যই আমাদেরকে কিছু ব্যাপারে আছে, যেমন একটা পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, তার রেনাল প্রবলেম আছে, তারপরে তার হয়তো সেপসিস আছে, সে সমস্ত কন্ডিশন গুলোতেই আমরা এবিজিতে সাধারণত আমরা অ্যাডভাইস করে থাকি। এবং জলিল ভাই তো রাইটলি বলেছেন, যেমন করোনা কালীনে যখন দেখতেছি যে আমাদের মাল্টি অর্গান ফেলিউর, পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, সাথে কার্ডিয়াক ইনভলভমেন্ট আছে, তার মাল্টিপল অর্গান ফেলিউর আছে, আমরা অবশ্যই সেখানে এবিজি দেখবো যে সেটা কি পিওর কোনো রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে না, মেটাবলিক অ্যাসিডোসিস আছে না, মিক্সড ডিসঅর্ডার আছে, মাল্টি অর্গান ফেলিউর ডেভেলপ করেছে কিনা, সেখানে তো আমাদের করতেই হবে। আর আইসিইউ সেটিংসে তো এটা খুবই কমন একটা মানে অ্যাডভাইস যে সেখানে এবিজিটা আমাদেরকে অ্যাডভাইস করতেই হবে। তবে কোথায় করতে হবে বলা হচ্ছে, কোথায় করতে হবে সেটা জানলে বোধ ভালো আর কি, কথা না কইরা কোন জায়গায় না করা উচিত সেটা আমাদের জানলে ভালো হতো, সেটা আমাদের সময় দেওয়া লাগবে, কোথায় করা লাগবে না এটা পরবর্তীকালে জানিয়ে দিব। নেক্সট কোশ্চেন আর দুইটা কোশ্চেনে শেষ করে দিব স্যার, কারণ নেক্সট দিন আমরা কোশ্চেন আনসারটা বেশি রাখবো স্যার। স্যার নেক্সট কোশ্চেন হচ্ছে স্যার ডক্টর আহমেদ ইফরাদের। স্যার, what is lowest possible compensated HCO3 value in chronic compensated respiratory alkalosis?
এটা এমনি দাও বলা যাবে না, ওই অঙ্কতে যাইয়া ঢুকে ঢুকে বলতে হবে, ওই অঙ্ক করে দেখাইতে হবে লয়েস্ট পসিবল। এটাকে এমনি মুখস্থ বলা যাবে নাকি? মুখস্থ বলা যাবে না। তার প্রশ্নটা আরেকটা দিয়া কোশ্চেন আছে স্যার। প্রশ্নটা তুমি আমাকে মেসেজ দিয়ে দিও, আমি যখন অঙ্ক করবো তখন উত্তর দিয়ে দেবো। আচ্ছা স্যার, তার আরেকটা কোশ্চেন আছে স্যার। ইফ পিএইচ ইজ নরমাল or near normal 7.35 to 7.45 and no anion gap, can we exclude mixed metabolic disorder? ওই একই কথা, নর্মাল পিএইচ এর যে সমস্যাটা, এটা আমরা অঙ্ক আছে সেখানে, যখন আমরা আলাপ করব যে নর্মাল পিএইচ কিন্তু পেশেন্ট মরিবান কোন কোন কন্ডিশনে হয় সেটা আলাপ করব। তো এটাও তো অঙ্কের ব্যাপার, অঙ্ক করে বলে দিতে হবে। যেটা এই দুটো প্রশ্ন আমাকে পাঠিয়ে দিও, নেক্সট ক্লাসে আসার সময় আমি। স্যার লাস্ট দুইটা কোশ্চেন স্যার নিয়ে নেই। ডক্টর পারমিতা বড়ুয়া, তার কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ মিক্সড অ্যাসিডোসিস? এই যে বলছিলাম তো, মিক্সড অ্যাসিডোসিস মানে রেসপিরেটরি অ্যাসিডোসিস উইথ মেটাবলিক অ্যাসিডোসিস, এটা সেম ডিরেকশনে, ওটা ডিরেকশন। এটা মিক্সড অ্যাসিডোসিস মানে কিনা বলে রেসপিরেটরি অ্যাসিডোসিস সাথে মেটাবলিক অ্যাসিডোসিস হলে এটাই তো তোমার সেম ডিরেকশন ডিসঅর্ডার। লাস্ট কোশ্চেন স্যার আজকের জন্য নিচ্ছি। না, এখানে আমি একটু অ্যাড করি স্যার। ওই যে জলিল ভাই তো রাইটলি বলেছেন, মিক্সড ডিসঅর্ডারে মানে এখানে আমাদের যে পিএইচ কি হবে, পিএইচ তো অবশ্যই কমের দিকে থাকবে, তাহলে সেটা লেস দ্যান 7.35। এবং সেখানে মিক্সড ডিসঅর্ডারে তো আমাদের পিসিও2 আমরা কি হবে, তো পিসিও2টা সেখানে ইউজুয়ালি সাধারণত আমাদের বাড়বে। সাথে সাথে সাধারণত বাইকার্বনেটে যদি রেসপিরেটরি যদি অ্যাসিডোসিস বাইকার্বনেটের সাধারণত কি হওয়ার কথা, বাইকার্বনেট নরমাল থাকার কথা। কিন্তু এখানে যদি বাইকার্বনেট কমে যায়, সে ধরো এখানে 12 আসলো, 15 আসলো, তাহলে কিন্তু আমাদের ওই ক্যালকুলেশন করার পরে আমাদের তখন বলতে হয় এটা মিক্সড ডিসঅর্ডার। সেটা মানে কম্পেনসেট করে কাছাকাছি হলে সেটা বলছে হয়তো সিম্পল কম্পেনসেশন, যেহেতু এস্টাবলিশড হয়ে যায় যে বাইকার্বনেট 10 12 আছে, ওদিকে পিসিও2 বেশি আছে, পিএইচ কম আছে, তাহলে সেটাকে আমরা মিক্সড ডিসঅর্ডার হিসেবে ধরে নেব। ঠিক আছে স্যার। সাইফুল আলমের কোশ্চেনটা বোধহয় স্যার এইটাই স্যার, হাউ ক্যান উই ডিফারেন্সিয়েট বিটুইন কম্পেনসেশন এন্ড অপোজিট ডিরেকশন ডিসঅর্ডার, partial pressure of carbon dioxide and bicarbonate in same direction? কোনটা বলতো? অপোজিট ডিরেকশন ডিসঅর্ডার যেটা, হ্যাঁ এটা বলছি তো, এটাই স্যার। না এটা তো বললাম তো, পিসিও2 আর বাইকার্বনেটের সেম ডিরেকশন থাকবে, কিন্তু কম্পেনসেশন গ্রেটার দ্যান এক্সপেক্টেড। কম্পেনসেশনটা যে এক্সপেক্টেড কম্পেনসেশন তার চেয়ে বেশি হবে, এটা তখনই বুঝবে, নাহলে এর আগে বোঝাবে না। এটা সব হিসাবের ব্যাপার, তো অঙ্ক না করলে বোঝাবে না এটা। জি স্যার। আবার একই রিলেটেড কোশ্চেন স্যার আরেকটা আসছে, why successful compensation end with abnormal bicarbonate concentration? না এটা প্রশ্ন হচ্ছে না তো, কম্পেনসেশন কোথায় কম্পেনসেশন? কম্পেনসেশন তো এক জায়গায় কম্পেনসেশন একরকম হবে, শুধু বাইকার্বনেট দুধ লাভ কি? কম্পেনসেশন তো সব জায়গায় একরকম হবে না তো স্যার। আমরা আজকের অনুষ্ঠান স্যার সমাপ্তির পর্যায়ে, তবে এটা ঠিক আয়োজনে না। একটু আমি বলি, আমার মনে যেটা বুঝলাম যে আমার ছাত্ররা বা ছাত্রীরা পড়াশোনা করে, সন্দেহ নাই, কারণ যে ইলেকট্রোলাইট বা যে এবিজি আগে এগুলো নিয়ে অত গুরুত্ব ছিল না, কিন্তু এখন যে তারা পড়াশোনা করে, এটা এটা বোঝা গেল প্রশ্ন শুনে আর কি। এবং স্যার সবচেয়ে যেটা আজকে ভালো ছিল স্যার, অডিয়েন্স একদম স্টেডি অডিয়েন্স ছিল, মানে যারা প্রথম থেকে ছিল তারা স্যার পুরোটাই মানে আপনার আজকে তারা শ্রবণ করেছে। কারণ অনেক সময় হয়তো দেখা যায় স্যার একটা প্রেজেন্টেশনের অর্ধেকে সময় অনেকে চলে যায়, কিন্তু আপনারটা একদম প্রথম থেকেই পুরো অডিয়েন্স স্যার আজকে মন্ত্রমুগ্ধের মতোই শুনেছে। যদিও স্যার আমার জন্য এটা খুব কঠিন ছিল বুঝতে পারা। স্যার আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে স্যার, এখন আমাদের জলিল স্যার যদি কোনো টেক হোম মেসেজ বা আপনার করোনা পরবর্তী কোনো মেসেজ সবাইকে দিতে চান। না, করোনা পরবর্তী মেসেজ কিছু না, এটা ঠিক যে মানে অসুখ বিসুখ হলে বোঝা যায় আর কি, যে মানে কি বলে মানুষ আমাকে কতটুকু পছন্দ করে, ভালোবাসে, কতটুকু দোয়া করে, সেটা আমি হারে রেটার করছি, কোনো সন্দেহ নেই। একদম এটা আমি নিশ্চিন্ত যে মানুষের মানে আমাদের ছাত্র ছাত্রী, শুভাকাঙ্ক্ষী, শিক্ষক, বন্ধু বান্ধব, তারা যে বিভিন্ন তরফ থেকে বিভিন্নভাবে আমাকে দোয়া করছে, খবর নিচ্ছে, এটা আমি ঠিক যে আমি অনেক বড় কিছু না, কিন্তু অনেকের ভালোবাসায় আমি, বিশেষ করে আমার স্টুডেন্ট ছাত্রদের ভালোবাসায় আমি শিখত। আমার যে পাশে রোগী ছিল, আমার যে কেবিনে ছিলাম, সে আবার আমি অস্পি ক্লাসের রোগী, সে আমি ছিলাম 615, সে ছিল 14, সে এবং তার ওয়াইফ, তারা পুরো ফ্যামিলি আমাদেরকে বলে, স্যার আমি তো ছাত্র। আমি তুমি তো ছিলাম, তুমি কেমন ছাত্র? স্যার আমি অস্পি ক্লাসের ছাত্র। অস্পি ক্লাসের ছাত্র, তোমার এই অস্পি ক্লাসের একটা অস্পি ক্লাস নিলাম, সেটা ছাত্র। তো যাক, বিভিন্ন ভাবেই আমি কি করছি। তো এখন কথা হলো, টেকও মেসেজ কিছু না, টেকও মেসেজ হলো আমরা চেষ্টা করবো যে পরে কিছু অঙ্ক করার জন্য, যেগুলো পরীক্ষা পর্বে কাজে লাগবে, এবং সেই জন্য এই লেকচারটা সবাই একটু ভালোভাবে পড়ে আসলে, খুব টেকনিক্যাল কঠিন হবে জিনিসগুলা,
আমার পক্ষ তো দেওয়া কঠিন হবে, সেদিন যদি প্রফেসর পাটোয়ারি আমার সাথে থাকে তাহলে আমাকে তো সহজ হবে আমার জন্য আর কি। এইটাই টেক মেসেজ। না স্যার, ইনশাল্লাহ প্রফেসর ইসমাইল পাটোয়ারি স্যারই থাকবেন। আমাদের আজকের অনুষ্ঠান কনক্লুড করার জন্য আমাদের আজকের সম্মানিত চেয়ারপারসন প্রফেসর ডক্টর ইসমাইল পাটোয়ারি স্যারকে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রফেসর এম এ জলিল চৌধুরী স্যারকে। এখানে জলিল ভাই এত সুন্দর করে একটা কঠিন একটা টপিক এত সাবলীল ভাবে এটা বলে গেছেন, সেজন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ। এবং এইটার পিছনে উনি যথেষ্ট পরিশ্রম করেছেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ আসলে এবিজি এখন পর্যন্ত আমাদের ইন্টার্নিস্টদের কাছে এটা কিন্তু আসলে কঠিন একটা বিষয়, এবং এটার জন্য রেগুলার পড়াশোনা না করলে এটা সহজে ইন্টারপ্রিট করা সম্ভব না। আর বিশেষভাবে আমরা যে সমস্ত সেটিং এ, বিশেষভাবে আইসিইউ সেটিংস এ আমাদের যখন এবিজি ইন্টারপ্রিট করার প্রয়োজন হয়, তখন পেশেন্ট সহ আসলে জলিল ভাই যে কথাটা বারবার বলেছেন যে আমরা পেশেন্টকে ট্রিট করব, নট দ্য রিপোর্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে এবিজির জন্য প্রথমে যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে প্রথমে আমাদের দেখতে হবে পিএইচটাকে আমাদেরকে লক্ষ্য করতে হবে, যে এটা অ্যাসিডিক অথবা এটা অ্যালকোলোসিস। এই জিনিসটা আমাদের, সেই জন্য পিএস এর রেঞ্জটা আমরা সবাই জানি যে 7.35 থেকে, যেটা বললেন 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে 7.45, 7.35 এর নিচে যদি থাকে তাহলে এটা অ্যাসিডিক এর দিকে যাবে, 7.45 এর উপরে গেলে সেটা অ্যালকোলোসিস এর দিকে যাবে। তারপরে ইন্টারপ্রিটেশন যেটা আমরা প্রথমে বলেছিলাম যে এটা কি CO2 পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডটা কেমন আছে। পার্শিয়াল প্রেসার অফ দ্য কার্বন ডাইঅক্সাইড যদি বেশি থাকে এবং যদি পিএইচ যদি কম থাকে, অপোজিট ডিরেকশনে থাকে, তাহলে সেটা রেসপিরেটরি অ্যাসিডোসিস, সেখানে সাধারণত বাইকার্বনেট নরমাল হয়, এটা সিম্পল। আর সিমিলারলি যদি 7.345 এর উপরে যদি হয় এবং কার্বন ডাইঅক্সাইডের যদি প্রেসার যদি সেখানে যদি আমরা সেখানে বলেছি যে 35 মিলিমিটার যদি নিচে থাকে, তাহলে সেটা আমরা বলবো যে এটা রেসপিরেটরি অ্যালকোলোসিস। সেখানে কিন্তু বাইকার্বনেট লেভেলটা সাধারণত নরমাল থাকবে। এরপরে যে জিনিসটা আমরা দেখবো যে বাইকার্বনেট লেভেল মানে চেঞ্জ আছে কিন্তু CO2 তে নরমাল, তখন সেটা আমরা যাব মেটাবলিক কোন মেটাবলিক অ্যাসিডোসিস কিনা। মেটাবলিক অ্যাসিডোসিস পিএইচ কম থাকবে, বাইকার্বনেট কম থাকবে, সেম ডিরেকশনে। এই জিনিসটা জলিল ভাই খুবই সুন্দর করে বলেছেন। সিমিলারলি পিএইচ বেশি থাকবে, বাইকার্বনেট বেশি থাকবে, তাহলে সেটা আমরা মেটাবলিক অ্যালকোলোসিসের দিকে নিয়ে যাব। কম্পেনসেশন করে সাধারণত পিএইচটাকে কাছাকাছি আনার চেষ্টা করবে, কিন্তু ফুল কম্পেনসেশন সেটা সাধারণত হয় না, এটা জলিল ভাই খুবই সুন্দর করে সেটা বলেছেন। তারপরেও যদি আমরা দেখি মিক্সড কখন আমরা বলবো, যদি দেখি যে না PCO2 বেশি আছে, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, এবং বাইকার্বনেট লেভেলও কম আছে, তখন আমাদেরকে সেই জিনিসটা চিন্তা করবে যে মিক্সড ডিসঅর্ডার কিনা। সেই সেটিংসে আমাদের পেশেন্টের কন্ডিশন গুলোকে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের পেশেন্টের অন্য মাল্টি অর্গান ফেলিওর আছে কিনা অথবা অন্য কোনো প্রবলেম আছে কিনা। আর এই করোনাকালীন সিচুয়েশনে আমাদের অক্সিজেন স্যাচুরেশনটা ইম্পর্টেন্ট, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনটা কত আছে। কারণ আমরা যে অক্সিজেন যে থেরাপিটা যেটা দিয়ে থাকি, যেমন আমরা কখন কত পার্সেন্ট অক্সিজেন দেব, তার এখানে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন স্যাচুরেশনটা কেমন আছে, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কত আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এটার উপরে আমাদের সাধারণত আমরা যেটা বলি যে আমরা নেজাল ক্যানুলা ইউজ করি, আমরা সেখানে সিম্পল ফেশিয়াল মাস্ক ইউজ করি, তারপরে আমরা আরো বেশি যখন হয় তখন নন ব্রেদার মাস্ক উইথ রিজার্ভার সাথে ইউজ করি, এরপরে হাই ফ্লো নেজাল ক্যানুলা ইউজ করি, এরপরে আমরা হয়তো বাইপ্যাপ সিপ্যাপ ইউজ করি, এরপরে যদি না হয় তখন আমরা ভেন্টিলেটরে চলে যাই। সেগুলো সবগুলো নির্ভর করবে আসলে এই এবিজি রিপোর্টের উপরে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কিরকম আছে, অক্সিজেন সিচুয়েশনটা কেমন আছে, এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। এরপরে এখনকার সিচুয়েশন আমরা তো দেখি যে পেশেন্টের কার্ডিয়াক ইনভলভমেন্ট আছে, রেনাল ইনভলভমেন্ট আছে, মাল্টি অর্গান ফেলিওর আছে, সেখানে আমাদের প্রপার ম্যানেজমেন্টের জন্য ইলেকট্রোলাইটস কেমন আছে, সেখানে আমাদের মিক্সড ডিসঅর্ডার আছে কিনা, সেই সমস্ত জিনিসগুলো আমাদের সেখানে খেয়াল করতে হবে। সেই জন্য শিক্ষার্থীদের প্রতি আমাদের এটা একটা থাকবে, এটা অ্যাপিল থাকবে যে এই জিনিসগুলোকে সিম্পলি মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। যেমন এখানে জলিল ভাই খুব সুন্দরভাবে 1 থেকে 11 পর্যন্ত একটা অ্যালগরিদম একটা দাল করিয়েছেন। এই জিনিসটাকে যদি আমরা মনে রাখি তাহলে ইন্টারপ্রিটেশনের জন্য আমাদের এটা খুবই কাজে আসবে। প্লাস ওভারঅল ট্রিটমেন্ট অফ দ্য পেশেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমরা পেশেন্টকে ট্রিট করব, নট দ্য রিপোর্ট। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং পরবর্তীতে যদি আরো পেশেন্ট ম্যানেজমেন্ট প্রবলেম গুলো নিয়ে যদি আমরা ডিসকাস করি তাহলে হয়তো আরো একটু ক্লিয়ার হবে। তো ধন্যবাদ বিডি ফিজিশিয়ানকে এবং এহসানকে যে একটা সুন্দর
প্রোগ্রাম আজকে অ্যারেঞ্জ করার জন্য। একটা কঠিন টপিককে জলিল ভাই খুব চেষ্টা করে সিম্পলি একটা খুব সিম্পল একটা এক্সপ্লেনেশন দেওয়ার জন্য জলিল ভাইকে আন্তরিক ধন্যবাদ। এবং করোনা জলিল ভাই আমরা সবাই জানি যে উনি করোনাতে আক্রান্ত ছিলেন এবং বেশ কিছুদিন হসপিটালে ভর্তি ছিলেন, তারপরও এখন উনি এত কষ্ট করে এই সুন্দর প্রেজেন্টেশন উনি আমাদেরকে দিয়েছেন। আমরাও অনেকটা শিক্ষার্থীর মতোই ওনার লেকচারটাকে আমরা এনজয় করেছি। ধন্যবাদ জলিল ভাইকে, বিডি ফিজিশিয়ানকে, এহসানকে এবং সঞ্চালক সহ সবাইকে, এবং যারা এখানে পার্টিসিপেন্ট ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে প্রোগ্রামটা এখানে আমরা শেষ করতে যাচ্ছি। এহসান এখন আমার মনে হয় কনক্লুশনের জন্য কনক্লুডিং রিমার্কস দিয়ে দেবেন। এহসান, তুমি কনক্লুশন দিয়ে দাও।